আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদুল্লাহ। আর মোহাম্মদুল্লাহ তিনি কুমিল্লা জেলার হোমনা উপজেলার দড়িচর গ্রামের বাসিন্দা এবং ঘটনাটি এই দড়িচর গ্রামেই ঘটেছিল। মূলত ঘটনাটি দুজন ব্যক্তির সাথে ঘটেছিল। তারা দুজন আপন চাচাতো ভাই। একজনের নাম জলিল মিয়া, আর একজনের নাম সোহেল মিয়া। জলিল মিয়া বয়সে বড়, উনি পেশা একজন রাজমিস্ত্রি। উনি তার কাজে খুবই দক্ষ, কিন্তু বর্ষাকালে তিনি মাছ ধরতে খুব পছন্দ করতেন, বিশেষ করে রাতের বেলা। মাছ ধরা তার একটা নেশার মতো ছিল। আর বর্ষাকাল ছাড়াও তিনি প্রায়ই রাতের বেলা মাছ ধরতে বের হতেন। আর বর্ষাকালে মূলত গ্রামের বিলই ছিল মাছ ধরার অন্যতম স্থান। শুধু জলিল মিয়া না, জলিল মিয়ার মতো মাছ ধরার মতো যারা আছেন, এরকম অনেক মানুষ ছোট ছোট নৌকা নিয়ে রাতের বেলা ওই বিলে মাছ ধরার জন্য বের হতেন। তো ঘটনাটির সময়কাল 1995-96 সাল, এমন একটা সময়ের দিকে। তো উনি এক রাতে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় ওনার চাচাতো ভাই, বয়সে ছোট, তার নাম হলো সোহেল, সে বায়না ধরে যে জলিল মিয়ার সাথে মাছ ধরতে যাবে। এখন জলিল মিয়া চিন্তা করেন যে সোহেল তো বয়সে বেশ ছোট, 15-16 বছর বয়স। আর ওই সময় জলিল মিয়ার বয়স ছিল 24-25 বছর। রাতের বেলা ছোট মানুষ নিয়ে যাব, ভয়টয় পাই কিনা, বা কিছুক্ষণ মাছ ধরার পরে বলবে যে বাসায় যাব, তখন আবার তাকে দিয়ে যেতে হবে, তখন হবে আর একটা ঝামেলা। এরকম বিভিন্ন কারণে আসলে জলিল মিয়া সোহেলকে নিতে রাজি হচ্ছিল না। এখন সোহেল তো নাছোড়বান্দা, সে তো যাবেই, কি আর করা, বললো আচ্ছা ঠিক আছে চল তাহলে যাই। সোহেলের কিন্তু মাছ ধরার অভিজ্ঞতা নেই, কারণ সে মাছ খুব একটা ধরতে জানেও না, আর রাতের বেলা সে কখনো মাছ ধরতে যায়ও নাই। মূলত জলিল মিয়ার মাছ ধরা দেখে তার উৎসাহ জেগেছে মনের মধ্যে যে সেও মাছ ধরতে যাবে তার সাথে। তো যাই হোক, দুই ভাই মাছ ধরার জন্য তৈরি। এখন ওই বাড়ি থেকে 2 কিলোমিটারের মতো আসতে হবে হেঁটে হেঁটে। হেঁটে হেঁটে আসার পথে একটা কালভার্ট পড়ে। ওই কালভার্টটা পার হয়ে একটা লম্বা রাস্তা, ওই রাস্তার পাশেই মূলত বর্ষাকালে বিলের পানি চলে আসে, আর ওখানেই তাদের নৌকাটা বাঁধা ছিল। তো যাই হোক, তারা এসে তাদের নৌকায় উঠে অগভীর পানিতে মাছ ধরতে শুরু করেন। কারণ দূরে যাচ্ছিলেন না জলিল মিয়া, যেহেতু সোহেল ছোট মানুষ, হঠাৎ করে রাতের বেলা বলে ফেলতে পারে যে আমি আর মাছ ধরতে পারবো না, আমাকে বাড়ি দিয়ে আসো। এই কারণে সে গভীর পানিতে যায়নি, কারণ অত দূর থেকে আবার ব্যাক করে আসাটাও কষ্ট হবে। এই জন্য অগভীর পানিতেই মাছ ধরছিলেন। মূলত মাছ পাচ্ছিল না। এখন সোহেল তো আসলে মাছ ধরতে পারে না, এই জন্য জলিল মিয়া মাছ ধরছে, সে খুব উপভোগ করছে সেটি। এখন মাছ তো ধরছিলেন জলিল মিয়া। ওই মাছ ধরার এক পর্যায়ে সোহেল লক্ষ্য করেন একটি মাছ তার কাছে ঘোরাঘুরি করছে, ওই সোহেলের কাছে কাছে ঘোরাঘুরি করছে। কিন্তু সোহেল চিন্তা করে, এত বড় একটা মাছ এত কম পানিতে তো আসার কথা না। ওদিকে কি হয় যে ওনাদের হাতে কিন্তু বর্ষা ছিল, এটাকে ট্যাটা বলি আমরা। আর রাতের বেলা মাছ ধরতে বের হলে ওই টর্চ লাইট নিয়ে বের হতে হয়। ওই টর্চ লাইটে যদি মাছ দেখা যায়, তখন ওই মাছের উপর নাকি আলোটা ধরে রাখতে হয়, তাহলে মাছ ওখান থেকে সরে যায় না, আর ওই বরাবর ওই ট্যাটা ছুঁড়ে মারতে হয়। ওভাবে কিন্তু সোহেল মাছ ধরা দেখেছে, কিন্তু নিচে কখনো শিকার করেন। আর ওইভাবে জলিল সাহেব কিন্তু মাছ ধরছে অলরেডি ওই নৌকায় বসে, আর ছোট ছোট জালও ছিল তার, সেটা দিয়েও মাছ ধরার চেষ্টা করছে এবং মাছ পাচ্ছেও। সোহেলের হাতেও কিন্তু একটি টর্চ লাইট ছিল। সে চিন্তা করে যে জলিল ভাইকে যদি এখন বলে দেই, সেই তো এই মাছটা মারবে, আর আমি তো এখন পর্যন্ত একটা পুঁটি মাছও ধরতে পারলাম না। আমি একটা কাজ করি, এই মাছটা আমি ধরার চেষ্টা করি। তো উনি একটি অস্বাভাবিক বিষয় লক্ষ্য করেন, সোহেল। সে দেখেন মাছটি ঘোরাঘুরি করলেও খুব আস্তে আস্তে ঘোরাঘুরি করছে। মনে হচ্ছে মাছটি নড়াচড়াই করতে পারে না। তো সোহেলের যেহেতু মাছ ধরার অভিজ্ঞতা কম, সে চিন্তা করেছে কি
যে আমার হাতে তো টেটা নেই, আমি একটা কাজ করি, আমি হাত দিয়েই মাছটা ধরার চেষ্টা করি, দেখি পারি কিনা। সে কি করে, নৌকা থেকে ঝুঁকে গিয়ে ওই মাছটি ধরার চেষ্টা করে, কারণ মাছটি তার পিঠ ভাসিয়ে দিয়েছিল। কিন্তু যখনই সোহেল মাছটি ধরার চেষ্টা করেছে, সোহেল দেখে মাছটি তার হাতের ছোঁয়া পেয়ে কয়েক ইঞ্চি পানির নিচে চলে গেল, কিন্তু মাছটি কিন্তু পালায়নি। সোহেলের কিন্তু একটা বিষয় বোঝা উচিত ছিল যে মাছ যদি কোনো মানুষের হাতে টাচ পায়, সাথে সাথে সে ওখান থেকে পালায়, কিন্তু ওই মাছটি কিন্তু পালাচ্ছে না। সোহেল চিন্তা করে, বাহ, মাছটি তো পালালো না, আমি একটা কাজ করি, নৌকা থেকে নিচে নেমে যাই, নিচে নেমে মাছটি ধরার চেষ্টা করি। তো যেভাবে সেই কাজ, সে নৌকা থেকে নিচে নেমে যায়, টর্চ লাইট হাতে নিয়েই সে ওই মাছটি ধরার চেষ্টা করে। কিন্তু যখনই সোহেল কি করে, মাছটির মানে গায়ে হাত লাগায়, সাথে সাথে মাছটি 3-4 হাত সামনে চলে যায়। এখন সোহেল কি করে, সেও আস্তে আস্তে মাছটির পিছনে পিছনে সামনে চলে যায়। বারবার এরকম ঘটছে। এভাবে যেতে যেতে সোহেল ফিল করে তার গলা পর্যন্ত পানি উঠে গেছে। তার মানে সে আস্তে আস্তে গভীর পানিতে চলে এসেছে, এবং ওই অবস্থাতে সে ওই মাছটিকে আর কোথাও দেখতে পায় না। এখন তাকে তো ফিরে যেতে হবে। যখনই সে ফিরে যাওয়ার জন্য পেছন দিকে ঘুরেছে, তখন দেখে যে আশেপাশে কোথাও কিচ্ছু নেই। একটু আগেও তাদের নৌকার আশেপাশে আরো ছোট ছোট নৌকা ছিল। মনে হচ্ছে 3-4 কিলোমিটারের মধ্যে কোনো নৌকাই নেই। শুধু তাই নয়, দূরে গ্রামে যে ঘরবাড়িগুলো ছিল, সেই ঘরবাড়ির মধ্যে কিন্তু আলো জ্বলে, অনেক দূর থেকে কিন্তু সেই আলো দেখা যায়। কিন্তু সোহেল দেখছিল আশেপাশে কোথাও কোনো আলোর চিহ্নই দেখা যাচ্ছে না। তার মানে বহু দূরের মধ্যে কোনো ঘরবাড়ির কোনো চিহ্নই তার নজরে আসছে না। হাতে টর্চ লাইট নিয়ে চারদিকে সে ঘুরিয়ে ঘুরিয়ে মারতে থাকে, কিন্তু সেই আলো রিফ্লেক্ট হয় না। কারণ হলো, অনেক দূরে দূরে যদি ঘরবাড়ি থাকে, সেখানেও হয়তো ওই আলোটা পৌঁছাতে পারতো, কিন্তু সে এমন একটা জায়গা আছে, সেখান থেকে চিৎকার করলেও কেউ হয়তো বা শুনবে না। কিন্তু সোহেল চিন্তা করে যে আমি তো এত দূরে আসার কথা না, আমি কিভাবে এত দূরে চলে আসলাম? আমি তো মূল রাস্তা থেকে সামান্য একটু দূরে অগভীর পানিতে ছিলাম, কিন্তু এত দূরে যদি চলেও আসি, তাহলে আমার নৌকা কোথায় গেল? সেই চিন্তা করছে। এই চিন্তা যখন করছে, হঠাৎ করে সে দেখে যে একটি নৌকা পানিতে কলকল কলকল শব্দ করে তার দিকে এগিয়ে আসছে। সোহেল ধরে প্রাণ ফিরে পায়। সে মনে করে যে যাক, একটা নৌকা পাওয়া গেল, এই নৌকায় উঠে যাই, এই গ্রামেরই তো নৌকা হবে, পরিচিত জনই হবে। সে যখনই নৌকার উপর দিকে টর্চ লাইট মারে, সে খুবই অবাক হয়। একটু আগে মনে হচ্ছিল এই নৌকাটি সুন্দরভাবে কেউ চালিয়ে তার দিকে আসছে, কিন্তু এখন সে দেখে ওই নৌকাতে কেউ নেই। নৌকাটি সম্পূর্ণ মানব শূন্য একটি নৌকা তার দিকে এগিয়ে আসছে। সে দেখে খুবই ভয় পায় যে কি ব্যাপার, এই নৌকা তাহলে চালাচ্ছে কে? সে চিন্তা করে, এই নৌকা ভুতুরে হোক আর এমনিতেই হোক, এই নৌকায় আমাকে উঠতেই হবে, তা না হলে আমি বাঁচতে পারবো না। এই চিন্তা করে সে যখনই নৌকা ওঠার চেষ্টা করতে যায়, তখন সে ফিল করে তার চেষ্টাটাই বৃথা। কেননা পানির নিচে যতটুকু অংশ তার রয়েছে, সেই অংশটি আর কাজ করছে না, মনে হচ্ছে অবশ হয়ে গিয়েছে। যেহেতু তার হাতে টর্চ লাইট ছিল, টর্চ লাইট যেহেতু পানিতে যেন ডুবে না যায়, এই জন্য সে অনেক আগে থেকেই পানির উপরে হাতটি রেখেছিল। এখন সে কি করবে? সে তার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করতে থাকে, কিন্তু মনে হচ্ছে তার এই চিৎকারের প্রতিধ্বনিও ফেরত আসছে না, কারণ আশেপাশে তো কিছুই নেই, চারদিকে শুধু থই থই পানি। এর মধ্যে গলা পানিতে সোহেল দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সোহেলের মনে হয় যে তার পা কিছু একটা জাপটে ধরেছে, মনে হচ্ছে এখনই হ্যাঁচকা টান দেবে। সোহেল প্রচন্ড ভয় পায়, সে চিৎকার করার চেষ্টা করতে থাকে। এমন সময় সোহেল তার হাতে হ্যাঁচকা টান অনুভব করে। সে তাকিয়ে দেখে যে তার বড় ভাই জলিল তার হাত ধরে টানাটানি করছে।
যখনই জলিল তার হাত ধরে টানাটানি করছিল বা হ্যাচকা টান দিয়েছিল, তখনই সোহেল তার শরীরের নিচের অংশে শক্তি ফেরত পায়, আর তখনই সে নড়াচড়া করার সুযোগ পায় এবং সেও জলিলের ওই টানের সাথে নিজেও উপরের দিকে প্রেসার ক্রিয়েট করে, যার ফলে সে নৌকায় উঠে যায়। নৌকায় ওঠার পর জলিল জিজ্ঞেস করে যে, কি রে, তুই হাঁটতে হাঁটতে ওদিকে যাচ্ছিলি কেন? তোকে কতবার করে ডাকছিলাম, তুই একা একা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলি, এই জন্য তো আমি নৌকা নিয়ে এগিয়ে এসে তোকে নিয়ে গেলাম। এ কথা শুনে সোহেল খুবই অবাক হয় যে, কি ব্যাপার, আমি না আশেপাশে কাউকে দেখছিলাম না, আমি টর্চ লাইট মারছিলাম, আশেপাশে একটা নৌকাও দেখছিলাম না, এমনকি কোনো ঘর বাড়িও দেখছিলাম না, এখন তো সবই দেখতে পাচ্ছি। আমি নাকি অল্প একটু এগিয়েছি, কিন্তু আমি তো এমন জায়গায় ছিলাম যেখানে আশেপাশে কিছুই ছিল না, তাহলে আমি কোথায় গিয়েছিলাম? এই চিন্তা করতে থাকে। তখন জলিল ভাইকে সব ঘটনা খুলে বলে সোহেল। জলিল এই কথা শোনার সাথে সাথে বলে, আজকে আর মাছ ধরা লাগবে না, চল বাড়ি চল, নিশ্চয়ই ভয়ানক কিছু ঘটছে তোর সাথে, এখন মাছ ধরা ঠিক হবে না, মাছ ধরা শেষ আজকের মতো। তারা তাড়াতাড়ি নৌকা পাড়ে নিয়ে আসে এবং দুইজন মিলে বাড়ির দিকে হাঁটা শুরু করে। ওখান থেকে তাদের বাড়িতে যেতে সর্বোচ্চ 2 কিলোমিটারের পথ। শুরুতেই বলেছি, তাদের বাড়িতে যেতে ওই রাস্তায় একটা কালভার্ট পাড়ি দিতে হয়। তারা দুজন যখন ওই কালভার্টের কাছে এসেছে, হঠাৎ করে মনে হচ্ছে কালভার্টের নিচ থেকে একটা বাচ্চার খুবই করুণ এবং মায়াবী কান্না তারা শুনতে পাচ্ছে। এই শব্দ কিন্তু সোহেল এবং জলিল সাহেব দুজনই শুনছে। সোহেল বলে, ভাই, কে কান্না করছে, একটু দেখে আসি। কিন্তু জলিল বুঝতে পারে এটি দুষ্টু জিনের কাজ, আর এমন মায়াবী কান্না কোনো পাথর হৃদয়ের মানুষও এই কান্নায় গলে যাবে। আর সোহেল তো ওই কারণেই জলিলকে বলেছিল যে নিচে গিয়ে দেখে আসি কি, কিন্তু জলিল বলে, খবরদার, এক চুলও এখান থেকে সরা যাবে না, সোজা বাড়িতে যেতে হবে। আর যেহেতু আমাদের পেছনে খুব ভয়ানক জিনিস পড়ে গেছে, যত দোয়া কালাম জানিস জোরে জোরে পড়তে থাক, আমিও পড়তে থাকি। এই বলে দুজনই দোয়া কালাম পড়তে থাকে এবং বাড়ির দিকে যেতে থাকে। বাড়ি থেকে যখন প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত মানে বাকি আছে, এমত অবস্থায় হঠাৎ করে তাদের হাতের বাম পাশে, মানে রাস্তার বাম পাশে দেখে একটি বড় কালো বিড়াল, এটি নিজের মতো করে খুব জোরে জোরে ডাকাডাকি করছে এবং এত জোরে ডাকাডাকি করছে যে তারা যে দোয়া পড়ছে, এই দোয়া পড়াটা মানে নষ্ট হয়ে যাচ্ছে, বারবার মানে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, পড়া এলোমেলো হয়ে যাচ্ছে। তারপরেও তারা দোয়া পড়ে যাচ্ছে এবং জলিল ইশারা করে বলে দেয়, দোয়া কোনোভাবেই দুজন একসাথে পড়া থামানো যাবে না, পড়েই যেতে হবে, ভুল হলেও পড়ে যেতে হবে, থামানো যাবে না। এদিকে যখনই ওই বিড়ালটা তাদের পাশে ডাকাডাকি করছে, তখন ওই সোহেল ফিল করছিল তার পা আর চলছে না, মনে হচ্ছে পা ভারী হয়ে যাচ্ছে, পায়ের সাথে 2 মণ লোহা লাগিয়ে দেয়া হয়েছে বা লোহার জুতা পরিয়ে দেওয়া হয়েছে, তার পা আর সামনে চলছে না এবং তার শরীর ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। বিষয়টি জলিল বুঝতে পারে এবং বুঝতে পেরে সে সোহেলকে এক হাত দিয়ে ধরে ফেলে এবং সোহেলের এক হাত নিজের পিঠের উপরে উঠিয়ে দেয়, মানে কাঁধের উপর উঠিয়ে দেয়, এভাবে দুজন একসাথে হাঁটতে থাকে এবং বলে যে, সোহেল, দোয়া পড়া থামাস না, মানে দুজন একসাথে কথা বলবে না। সোহেল দোয়া পড়ছে, জলিল ওই সময় বলে, এবং সোহেল যদি কখনো জরুরি কোনো কথা বলে, জলিল কিন্তু দোয়া পড়তে থাকে, মানে দুজন একসাথে কখনো 1 সেকেন্ডের জন্য থামছে না। তারা এগিয়ে যাচ্ছে আর ওই বিড়ালটি কিন্তু একই রকম ভাবে তাদের সাথে আসছে। যতই বাড়ির কাছাকাছি আসছে, ততই সোহেল তার শরীরের শক্তি হারিয়ে ফেলছিল, আর জলিলও বুঝতে পারছিল সোহেলের শরীর অনেক ভারী হয়ে যাচ্ছে, সে আর সোহেলকে টেনে নিয়ে যেতে পারছে না। কিন্তু দোয়া তো পড়া থামানো যাবে না, কারণ তার পাশে ওই ভয়ানক বিড়ালটি হেঁটে যাচ্ছে। তারা দুজনেই বুঝতে পারছে যে এই বিড়ালটি কোনো স্বাভাবিক বিড়াল নয়। তারা এভাবেই বাড়িতে চলে আসে কষ্ট করে, আর বাড়িতে যখন ঢুকে যায়, তারপরে ওই বিড়ালটিকে আর দেখা যায় না। বাড়িতে ঢোকার সাথে সাথে তারা দুজনই একসাথে চিৎকার দেয়, বাড়ির লোকজন বের হয়ে আসে। বের হওয়ার পর সব ঘটনা বাড়ির সবাইকে খুলে বলে। বাড়ির সবাই বলে, এখনই তোমাদেরকে গরম পানিতে গোসল করতে হবে। দুজনকে গরম পানিতে গোসল করানো হয়। বাড়িতে যারা ঝাড়ফুঁক জানতেন তাদের দুজনকে ঝাড়ফুঁক করে
এবং পরবর্তীতে মানে সকালবেলা একজন আলেমকেও ডেকে নিয়ে এসে তাদের দুজনকে ঝাড়ফুঁক করা হয়। জলিল সাহেবের কিছু হয়নি, তিনি একদম স্বাভাবিক ছিলেন। সোহেল একটু অসুস্থ হয়েছিল, তাও সেটা কয়েকদিনের মধ্যে একদম স্বাভাবিক হয়ে যায়। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর এই ধরনের ঘটনা কিন্তু বিলে অনেক সময় হতে পারে। সাধারণত এরকম পথ ভ্রম করে দেয় বা দৃষ্টি ভ্রম করে এমন এক সময় এক জায়গায় নিয়ে যায়, যে জায়গা আসলে একটা মায়াজালের মধ্যে আবদ্ধ। সেই জায়গায় যদি আমরা একবার ঢুকে পড়ি, তাহলে আমরা আশেপাশের কিছুই দেখব না। এই সমস্যাগুলো মূলত গয়লান নামক এক ধরনের জিন সৃষ্টি করে। আর এই ধরনের সমস্যা যদি কেউ পড়ে, সাথে সাথে যদি কেউ আজান দেয়, উচ্চস্বরে আজান দেয় আল্লাহু আকবার বলে, একদম আজান যেভাবে দেয় আর কি মাইকে বা মসজিদে, সেভাবে, তাহলে আপনি এই সমস্যা থেকে ইনশাল্লাহ নিষ্কৃতি পেতে পারবেন। আমি রাবিয়া সোহা, লিখছি নারায়ণগঞ্জ থেকে। আমার পাঠানো ঘটনাগুলো পড়ে শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি যে ঘটনাটি লিখছি সেটা আমার এক দূর সম্পর্কের খালা মনির সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি তার ভাষায় ঘটনাটি শেয়ার করছি। আজ থেকে প্রায় 1 বছর আগে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই আমার জায়ের সাথে আমার জায়গা জমি নিয়ে কিছুটা মনোমালিন্য ছিল। সময়ের সাথে সাথে সেই সম্পর্ক আরো খারাপ হতে লাগলো। একদিন কথা কাটাকাটি হলে সে আমাকে মেরে ফেলার হুমকি দেয়, কিন্তু আমি ঝগড়ার ছলে বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিলাম না। আমার জন্য এটাই কাল হয়ে দাঁড়িয়েছিল। গত 2 দিন ধরে আমি নিজের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করি। আমার স্বামীর সাথে আমার সম্পর্ক খারাপ হতে থাকে। কারণে অকারণে আমাদের মধ্যে ঝগড়া হতো, অথচ বিয়ের পর থেকে আমাদের দুজনের মাঝে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো ছিল। আমরা বাচ্চাগুলোকে আমি সহ্য করতে পারতাম না। এর কিছুদিন পর থেকে আরেকটা অদ্ভুত ঘটনা শুরু হতে থাকলো। আমি আমার পাশের রুমে খুব জোরে সোরে শব্দ শুনতে পেতাম, কিন্তু সেখানে গিয়ে দেখতাম কেউ নেই। দিনের বেলায় আমি যখন বাসায় একা থাকতাম, তখন পাশের রুম থেকে কারোর শব্দ শুনতে পেতাম। মাঝে মাঝে মনে হতো অদৃশ্য কেউ একজন খুব জোরে আমার গলা টিপে ধরেছে। শ্বাস না নিতে পেরে একসময় আমি অজ্ঞান হয়ে যেতাম। কিছুদিন যাওয়ার পরে পরিস্থিতি আরো অবনতি হতে লাগলো। আমি শারীরিক এবং মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়লাম। বেশ কয়েকজন ডাক্তার দেখলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আমার অবস্থা আশঙ্কাজনক দেখে আমার মা আমাকে একজন বড় হুজুরের কাছে নিয়ে গেলেন। সবকিছু শুনে হুজুর বললেন আমাকে নাকি খুব ভয়ঙ্কর ভাবে কালো জাদু করা হয়েছে। হুজুর আমাদের বাড়িতে গেলেন, কিন্তু অনেক চেষ্টা তদবির করার পরেও তিনি সেই জিনিসটি খুঁজে পেলেন না যে জিনিসটা দিয়ে কালো জাদু করা হয়েছে। কাজটা নাকি খুবই শক্তিশালী একটা জিন দিয়ে করানো হয়েছে, আর অন্য একটা জিন কালো জাদুতে ব্যবহার, তাই অন্য একটা জিন ছাড়া কালো জাদুতে ব্যবহার করা জিনিসটা খুঁজে পাওয়া সম্ভব না। অর্থাৎ পুরো ঘটনাটিতে শুনলে আমরা যেটা বুঝতে পারি যে তার জায়ের সাথে কথা কাটাকাটির পরে পরবর্তীতে তিনি দেখলেন যে তার হাজবেন্ডের সাথে তার বিভিন্ন বিষয়ে অযথাই বলা চলে ঝগড়া হতে লাগলো। তিনি নিজের বাচ্চাদেরকে, একজন মা যখন তার বাচ্চাদেরকে সহ্য করতে পারে না, বিষয়টা সত্যি শুধু ভয়ঙ্কর না, বিভৎস। এরপর থেকে আরো কিছু অদ্ভুত এবং অলৌকিক ঘটনা যার আশপাশে ঘটতে থাকে। এক পর্যায়ে তিনি দেখেন যে তার গলা টিপে ধরছে, কিন্তু তিনি কাউকে দেখতে পাচ্ছেন না। শ্বাস না নিতে পেরে এক সময় তিনি অজ্ঞান হয়ে যেতেন। এরকমটা প্রায় প্রায় ঘটতে লাগলো। এরপরে হুজুর এসে যেটা বললেন যে খুবই শক্তিশালী একটা জিন দিয়ে তাকে কালো জাদু করানো হয়েছে। আমি অনেক এপিসোডে বলেছি যে জিনদের মধ্যে খুবই ধূর্ত এবং শক্তিশালী একটা জিন হচ্ছে ইফরিত। তো হতে পারে এরকম কিছু। আর এজন্যই যে জিনিসটা দিয়ে তাকে কালো জাদু করানো হয়েছিল সেটা বেশ সুরক্ষিত, আর একটা জিনের ব্যবহার ছাড়া সেই জিনিসগুলো খুঁজে পাওয়া সম্ভব না। ঠিক করা হলো যে উনি আমাদের বাসায় জিন চালান দেবেন, অর্থাৎ হুজুরের সাথে যখন পারিশ্রমিক নিয়ে কথা হচ্ছিল, তখন তিনি তার পারিশ্রমিকের পাশাপাশি কিছু নির্দিষ্ট ধরনের ফল, মিষ্টি এবং একটা নির্দিষ্ট ব্র্যান্ডের সুগন্ধি
চাইলেন। আমি ভূত পেতনি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু তিনি এই বিষয়টা এড়িয়ে গেলেন এবং বেশ কয়েকবার আমি এই কথাগুলো জিজ্ঞাসা করাতে তিনি বললেন, যাকে দিয়ে কাজ করাবো তাকে গলা দিতে হবে। যাকে দিয়ে কাজ করাবো, যাকে দিয়ে কাজ করব তাকে গলা দিতে হবে। সবকিছু ঠিকঠাক হলে তিনি জানান যে আজ রাত 1টায় আপনাদের বাড়িতে জিন চালান দেব। কিন্তু এটা শুনে আমি খুব ভয় পেয়ে যাই এবং ঠিক করি আমি এবং আমার স্বামী বাচ্চাদেরকে নিয়ে আজকের রাতটা আমাদের মায়ের বাসায় কাটাবো। তা শুনে হুজুর আমাদেরকে বাড়িতেই থাকতে বললেন। তিনি আরো বললেন, রাতে আপনারা এখানেই ঘুমাবেন, আর রাতে যদি পাশের রুমে কিংবা দরজায় কোনো শব্দ শুনেন তাহলে উঠে তা দেখতে যাবেন না, আর এমন শব্দ হলে কথাবার্তা না বলে একেবারে চুপ করে থাকবেন। হুজুরের এই কথা শুনে আমি আরো ভয় পেয়ে যাই। এরপর তিনি আমাকে অভয় দিলেন এবং বললেন, আপনারা তাকে ডিস্টার্ব না করলে সেও আপনাদের কোনো ক্ষতি করবে না। যাই হোক, সেদিন রাতে আমি ও আমার স্বামী বাচ্চাদেরকে নিয়ে একটা রুমে ঘুমোতে যাই। যদিও আমার সচরাচর রাতে দেরিতে ঘুমাই, তবু আমরা ওই রাতে 12টার আগেই সব ঘরের লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ পরে বাচ্চারা ঘুমিয়ে পড়লেও আমরা দুজন ভয়ে ঘুমাতে পারছিলাম না। রাত তখন 1:23 বাজে। আমি বারবার শুধু মোবাইল ফোনে সময় দেখছিলাম। মেইন দরজায় অনেক জোরে একটা শব্দে আমার বুক কেঁপে উঠল। মনে হলো কেউ যেন অনেক জোরে লাথি দিয়ে দরজাটা ভেঙে ফেলেছে। কিছুক্ষণ পরে সবকিছু নীরব থাকলেও আস্তে আস্তে পাশের রুমগুলো বিভিন্ন শব্দে ভরে উঠতে লাগলো। আমার মনে হচ্ছিল যে কেউ আমাদের ঘরের জিনিসপত্র ঘাটাঘাটি করছে, সব উল্টে পাল্টে ফেলছে। আমরা তখন ভয়ে অস্থির। আমার ভয় হচ্ছিল যে জিনটা যদি আমাদের সামনাসামনি এসে পড়ে বা বাচ্চাদের কোনো ক্ষতি করে। তখনই আমার হুজুরের কথা মনে পড়ল। সে আমাদেরকে বলেছিল যে আমরা তাকে ডিস্টার্ব না করলে সেও আমাদের কোনো ক্ষতি করবে না। আমি দোয়া দরুদ পড়তে থাকলাম এবং ঘড়ির কাঁটায় যখন রাত 1:48 বাজে, তখন বাড়ির মেইন দরজায় ঠিক আগের মতো খুব জোরে একটা শব্দ হয়, আর এরপর সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। ওই রাতে আমরা একটা মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারিনি। এরপর সকাল হলে আমরা পুরো ঘরের অবস্থা দেখতে যাই। আমি ভেবেছিলাম যে ঘরের সব জিনিসপত্র হয়তো ওলটপালট হয়ে থাকবে, কিন্তু সবকিছু ঠিকঠাক, জায়গা আগের মতোই আছে। তবে একটা জিনিস আমাকে সম্পূর্ণভাবে চমকে দেয়, আর সেটা হচ্ছে ঘরে তখন একটা খুব সুন্দর ঘ্রাণ ছড়িয়েছিল, আর আমাদের ঘরের সব দরজা গেট ভেতর থেকে লাগানো ছিল। তো সেদিন আমরা হুজুরের কাছে গেলাম এবং তিনি আমাদেরকে বললেন যে তিনি ওই জিনিসটা খুঁজে পেয়েছেন এবং সেটা নষ্ট করে দিয়েছেন। এরপর তিনি আমাকে নিয়মিত কিছু আমল করতে বললেন এবং বেশ কিছুদিনের মধ্যেই আমি আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে উঠি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ লালমনিরহাট জেলা থেকে আপনাকে ঘটনা শেয়ার করছি। আর আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করব, এই ঘটনাটা একটা মাছ ধরা রিলেটেড ঘটনা। তো রাসেল ভাই, কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনাটায় চলে যাচ্ছি। আর ঘটনাটা আমি শুনেছিলাম আমার একজন প্রতিবেশীর কাছ থেকে, যিনি একজন জেলে, পার্মানেন্টলি জেলে। তো রাসেল ভাই, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। যেই গ্রামের ঘটনা বলছি সেই গ্রামের নাম হচ্ছে চরকান্দি গ্রাম। আর এই চরকান্দি গ্রামটা হচ্ছে খুবই শান্তশিষ্ট, সবুজে ঘেরা একটি গ্রাম। আর এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটা সুন্দর নদী, যেই নদীটার এক পাশে ধান ক্ষেত আর অন্য পাশে পানি। বর্ষাকালে হয়তো ওই ধান ক্ষেতগুলো থাকে না, কিন্তু যখন গ্রীষ্মকাল আসে, শীতকাল আসে, তখন এই যে নদীটা থাকে সেই নদীটার মধ্যে অল্প পানি থাকে, এক কোমর বা এরকম। আর ঠিক তখনই মানুষ এই নদীতে মাছ মারার জন্য খুবই হুমড়ি খেয়ে পড়ে। যাই হোক, রাসেল ভাই, যেমন নদী তেমন পানি, ঠিক সেই রকমই মাছ, প্রচুর পরিমাণে মাছ ছিল এই নদীতে। কিন্তু গ্রামের মানুষ সবসময় একটা কথা বলতো যে নদীর মাঝখানে একটা জায়গা আছে যেখানে রাতের বেলা কোনো নৌকা যাওয়া একদমই নিষেধ, এবং সেই জায়গাটা নাকি অদ্ভুতই একটা জায়গা। সব জায়গাতেও পানি কমিয়ে যায়, কিন্তু ওই জায়গাটাতে কখনো পানি কমে না, বা ওই জায়গার পানিগুলো অদ্ভুত রকমের ঠান্ডা।
যেমন বরফ যেরকম ঠান্ডা, ঠিক সেই রকম ঠান্ডা একটা জায়গা ছিল এই নদীর মাঝখানের কোনো একটা নির্দিষ্ট জায়গা জুড়ে। আর গ্রামের মানুষরা এই জায়গাটার নাম দিয়েছিল কালো ঘূর্ণিঝড়। কালো ঘূর্ণিঝড়, রাসেল ভাই নামটা শুনেই একটা অদ্ভুত লাগে। হ্যাঁ, নামটা যেরকম অদ্ভুত, ওই জায়গাটাও ঠিক সেই রকমভাবেই অদ্ভুত। সেখানে পানি এমনভাবে মানে জলবদ্ধ হয়ে থাকে যে এখানকার পানি মনে হয় যে অন্য পাশে যায়ও না এবং অন্য পাশ থেকে পানি এখানে আসেও না, মানে নির্দিষ্ট ওই জায়গার পানি ওই জায়গাতেই থাকে। আর এলাকার বৃদ্ধ যারা জেলে ছিল তারা বলতো ওই জায়গায় রাত হলে মানে মানুষ নিজের মতো মানে সেখানে যে যাবে সেটা নিজের মতো যায়, কিন্তু নিজের মতো আসতে পারে না। ওই জায়গাটা যদি চায় সেই মানুষটাকে বাড়ি ফিরতে, তাহলেই নাকি বাড়ি ফিরে। আর ওই জায়গার যদি মানে না চায় তাহলে নাকি ওই জায়গা থেকে কেউ আর ফিরে আসতে পারে না। যাই হোক, অনেকেই এই সমস্ত কথা খুবই বিশ্বাস করত, কিন্তু এলাকার মধ্যে যখনই কোনো মানে দুর্ঘটনা ঘটতো তখন শুধুমাত্র এতটুকুই বলা হতো যে ওই যে কালো ঘূর্ণিঝড় জায়গাটা আছে সেই জায়গার কারণেই এইটা হয়েছে। কিন্তু রাসেল ভাই, আমাদের মানে যে আমার যে প্রতিবেশী ছিল উনি তখন মানে একদমই জোয়ান ছিল, ওনার তখন বয়স প্রায় 15 থেকে 16 বছর হবে তখনকার এই ঘটনাটা। ওনাদের গ্রামে দুইজন ছেলে আসে। দুইজন ছেলে বলতে মানে ওনাদের দাদু বাড়ি এখানে, কিন্তু ওনারা থাকেন ঢাকায়। এবং ওই ছেলে দুইটা প্রায় 10-15 দিনের জন্য এলাকায় আসে এবং তাদের সব থেকে বড় একটা শখ, আর তখন রাসেল ভাই এই বর্ষাকাল না, তখন হচ্ছে একদমই গ্রীষ্মের একটা সময়, শীতের একটা সময়, তো তখন নদীতে তেমন পানিও নেই। কিন্তু ওই যে কালো ঘূর্ণিঝড় জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে, তো আমি আগেই বলছি এই জায়গাটার মধ্যে পানি আছে। তো যখন তারা দুই ভাইয়ের নাম হচ্ছে, একজনের নাম রাকিব আর একজনের নাম হচ্ছে সেলিম, তো তারা দুজনের বয়স প্রায় 25, একজনের বয়স আরেকজনের মনে হয় 23 বছর বয়স ছিল তখন। তো তারা দুজন যখন এলাকায় আসছে, এলাকায় সব মানুষ মাছ মারে, তাদেরকে খুব বেশি ইন্টারেস্টিং লাগে, তারা মাছ মারা বিষয়টা তাদের কাছে খুব ভালো লাগে এবং তারাও দিনের বেলাতে সবার সঙ্গে মাছ ধরে। কিন্তু রাসেল ভাই, শহরের মানুষরা সাধারণত রাত জাগে বেশি, তো এক রাতে তারা দুই ভাই ঠিক করলো যে আজকে রাতে তারা হচ্ছে মাছ ধরবে না, শুধুমাত্র মানে রাত্রের বেলা নৌকা চালাতে আসলে কেমন ভালো লাগে বা কেমন একটা দৃশ্য, সেই দৃশ্যটা দেখার জন্যই তারা ওই যে নদীতে তখন তো পানিও কম, তারা তো এটা ভালোভাবেই জানে যে পানি কম আছে, তো কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও কম। তো তারা প্রায় রাত 10টা কি 10:30টার দিকে ওই নদীতে যায় এবং নদীতে গিয়ে দেখে নদীর একদমই কিনারায় নৌকা বাঁধা আছে। তখন তারা নৌকাটা খুলে নৌকার মধ্যে বৈঠা নিয়ে চলতে শুরু করলো, মানে ওই নদীর উপর দিয়ে যাচ্ছে আর কি। তো হঠাৎ করেই তারা ওই যে মানে ওই যে কি বলে কালো ঘূর্ণিঝড় জায়গাটা যে আছে সেই জায়গাটার পুরো কাছাকাছি চলে গেছে যেতে যেতে। তো একটা সময় গিয়ে তারা দেখলো যে এই জায়গার পানিগুলো বেশ অদ্ভুত, মানে রাতের বেলাতেও ওই জায়গার যে পানিগুলো মানে কালো ছিল, এক টাইপের কেমন নোংরা টাইপের পানি। তো সেই পানিগুলো দেখে তারা বেশ অদ্ভুত, তাদেরকে বেশ মানে অবাক লাগে তারা, যে কিরে এই পাশের পানিটা এরকম আর এই জায়গার পানিটা এরকম। আর রাসেল ভাই মানে তখনও কিন্তু তারা জানতো না যে এই যে কালো ঘূর্ণি নামে যে একটা জায়গা আছে এবং এই জায়গাটা যে মাছ ধরা নিষেধ বা এই জায়গায় যে যাওয়া নিষেধ। যাই হোক, তারা কোনো কিছু না ইয়া করে তারা ওই দিক দিয়ে মানে যাওয়া শুরু করলো। আর ঠিক যখনই তারা ওই যে কি বলে কালো ঘূর্ণির ঠিক কাছাকাছি জায়গায় চলে গেছে, ঠিক তখনই নৌকায় মানে তারা দেখতেছে, স্পষ্টভাবে তারা দেখতেছে তাদের নৌকার পাশে কেউ যেন হাঁটছে। মানে এমন একটা অবস্থা যেন তারা কোনোভাবেই মানে তাদেরকে কন্ট্রোল করতে পারছে না, যে তাদের যে নৌকাটা আছে সেই নৌকাটাকে তারা যে কন্ট্রোল করে মানে সোজা নিয়ে যাবে, কালো ঘূর্ণি পার হয়ে অন্যদিকে যাবে, এটা তারা করতে পারছে না। আর ঠিক তখনই হঠাৎ করে সেলিম বলে ওঠে, ভাই। রাকিব বলে, হ্যাঁ বল, কি হয়েছে? তখন সেলিম বলে, আমাদের নৌকার পাশে কেউ যেন হাঁটছে। আর ঠিক তখনই রাকিব হেসে হেসে বলে, আরে পাগল, এটা পানির শব্দ শুনে তুই ভুল বুঝতেছিস, এত রাত্রে এই নদীতে আবার কে হাঁটবে?
কি বলিস এসব, নৌকা চালা। কিন্তু তারা কোনো কিছুই তখন পর্যন্ত বুঝতে পারতেছিল না, তারা কোনো কিছুই মানে একদমই তাদের কন্ট্রোলের বাইরে, কারণ আর তারা জানেও না যে আসলে এখানে কি হতে পারে বা কি হচ্ছে। যাই হোক, মানে ওই কালো ঘূর্ণির উপরে তারা যখন বেশ খানিকটা সময় মানে বইটা পাওয়াচ্ছে, কিন্তু নৌকা যাচ্ছে না, নৌকা আসতেছে না। আর ঠিক তখনই সেলিম আবারও ভয় পেয়ে বলল, ভাই আমার তো বইটাটা আর চলতেছে না, আমি তো এখান থেকে যাইতে পারতেছি না। আর ঠিক সঙ্গে সঙ্গেই পাশের যে পানিগুলো ছিল বা পাশের যে মানে ওই কালো পানিগুলো যে ছিল, যেটা কালো ঘূর্ণির যে জায়গাটা ছিল, সেই জায়গাটা কেমন যেন অদ্ভুত রকমের শান্ত হয়ে যেতে শুরু করলো। আর ঠিক তখনই তাদের যে নৌকাটা ছিল সেটাও তারা মানে একদম শান্ত করে রেখেছে যে আসলে কি হয় দেখি। আর ঠিক তখনই তারা তার পাশ থেকে আবারও ওই সপ শব্দ, মানে পানির উপর দিয়ে কেউ একজন হাঁটছে এরকম শব্দ তারা শুনতে পারলো। তো এরকম শব্দ শোনার পর তারা একটু অবাক হলো, এবং যখনই তারা নৌকার একটু নিচে তাকালো, ঠিক তখনই তারা দেখলো মানে তাদের নৌকার নিচে কিছু একটা আছে যেটা নৌকাটাকে আঘাত করছে, কিছু একটা নৌকাটাকে মানে কি বলে টুকটুক করে শব্দ করছে আর কি। তো এটা শোনার পর রাকিব বেশ খানিকটা অবাক হয়ে গেল, এবং সে বলল, সেলিম দিনের বেলা তো অনেক মাছ ধরেছি রে, মনে হয় এই নদীতে অনেক মাছ, এখানে মনে হয় অনেক মাছ, মনে হয় কোনো বড় মাছ আমাদের এই নৌকাটার মধ্যে মানে কি বলে এই কি বলে টোকা দিচ্ছে। তো এটা শোনার পর সেলিম বলে, আরে না, আমাদের কাছে তো কোনো জালও নাই, আমাদের কাছে কিছুই নেই, তাহলে আমরা ইয়া পাবো কোথা থেকে, মাছ আসবে আমার থেকে কোথা থেকে? তখন রাকিব বলে, আরে বোকা, মাছ তো আর জাল দেখেই আসে না, মাছ হয়তো আমরা নৌকাটা নিয়ে এসছি, এই জন্য হয়তো মাছ আমাদেরকে মানে ঠোকা দিচ্ছে এরকম। তো তখন রাকিব আরেকটু যখন ভালোভাবে লক্ষ্য করলো, তখনও জ্যোৎস্না ছিল রাসেল ভাই, চাঁদের আলো ছিল, চাঁদের আলোয় দেখতে পায় সেখানে একটা বড় শোল মাছ। আর এই শোল মাছটার আশেপাশে আরও কয়েকটা ছোট ছোট মাছ দেখা যাচ্ছে, কিন্তু মাছটার সঙ্গে এই যে ছোট মাছ এবং বড় মাছগুলো কেমন যেন একসঙ্গে জড়িয়ে থাকার একটা দৃশ্য তারা দেখতে পারল। এবং এটা দেখে সেলিম বলল, ভাই আমার তো মনে হচ্ছে যে এখানে প্রচুর মাছ আছে, চল আমরা বাড়িতে চলে যাই, কালকে সকালে এসে আমরা এখানে মাছ মারব। যাই হোক, এই কথাটা শুনে ওই যে কি বলে রাকিব বলল, আরে পাগলা, এত রাত্রের বেলা তো মাছ থাকবে, দিনের বেলা তো মাছ থাকবে না, চল আমরা রাতের বেলাতেই মাছ পারবো। ঠিক এই কথাটা বলতে বলতেই তারা অদ্ভুত রকমের দেখলো যে সেই নৌকা যে ছিল তাদের সাথে, সেই নৌকা তো একটা জেলের নৌকা। তো নৌকার নিচের একটা মানে কাঠ ছিল, কাঠের নিচে ঢাকা একটা সেখানে মাছ আছে, মানে কি বলে জাল আছে সেখানে। তো তারা দুজন একদমই খুব খুশি হলো, আরে বাপরে বাপ, মাছও আছে এখানে, জালও আছে। যাই হোক, তারা তাড়াতাড়ি করে জালটা ফেললো, এবং জালটা ফেলার পর প্রায় 10-15 মিনিট তারা প্রচুর মাছ তুললো, এবং প্রচুর মাছ দেখে তারা এত বেশি আনন্দ হলো। ঠিক তখনই তারা বলতে লাগলো যে জীবনে যত মাছ মারি নাই, আজকে অত মাছ মারতেছি। মাছ মারতে মারতে একটা সময় তারা দেখলো যে নদীর মধ্যে হঠাৎ করে একটা স্রোত উঠল, এবং নৌকার নিজের থেকেই কেমন যেন ঘুরতে শুরু করলো, এবং রাকিব সাথে সাথে নৌকাটা দিয়ে মানে নৌকাটাকে তার বৈঠাটাতে ছিল সেই বৈঠাটা দিয়ে সোজা করার চেষ্টা করলো, কিন্তু দেখলো যে বৈঠাটা দিয়ে সে একদমই নৌকাটাকে স্থির করতে পারছে না। মানে নৌকা যে ধীরে ধীরে মানে কোন দিকে যাচ্ছে, বা ওই যে কালো যে মানে যেটা কালো ঘূর্ণির যে অংশটা আছে সেই দিকে যাচ্ছে, কিন্তু অনেক চেষ্টা করেও রাকিব নৌকাটাকে একদমই কন্ট্রোল করতে পারছে না। এবং দেখতেছে তারা যে এই নৌকাটা ধীরে ধীরে একদম কালো যে ঘূর্ণি ছিল সেই জায়গাটার একদম অন্ধকার যে অংশটা ছিল সেই অন্ধকার অংশের দিকে যেতে লাগলো। এরপর সেলিম একদম চিৎকার করে উঠতে শুরু করলো, ভাই ওইদিকে যেও না ভাই, ওইদিকে আমার মনে হচ্ছে খারাপ কিছু আছে, পানিগুলো কেমন যেন অদ্ভুত। এরপর রাকিব বলল, আরে আমি তো যাচ্ছি না, আমি তো নৌকাটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু নৌকাটা তো কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না। কিন্তু এবার এই যে মানে
সেলিম যে আছে এ একটু চালাক, তো এ দেখতেছে যে এই নৌকাটাকে কোনো একটা অজানা স্রোত টেনে নিয়ে যাচ্ছে ওই কালো যে ঘূর্ণি আছে বা কালো জায়গাটা আছে সেই জায়গাটার দিকে। এটা দেখার পরেই সে দেখলো নৌকার নিচে একটা বড় কালো রঙের কিছু একটা ছায়া দেখা যাচ্ছে, এবং সেই ছায়াটা দেখে সেলিম রাকিবকে বলল, ভাই এটা কিন্তু কোনো মাছ না, এটা অন্য কিছু হবে। এবং এইটা বলার সাথে সাথেই তারা দেখলো এই যে ছায়াটা ছিল সেই ছায়াটা হঠাৎ করে নৌকার সামনে চলে গেল এবং নৌকাটা একদমই থেমে গেল। তারপর পানির নিচ থেকে কেমন যেন একটা মানে একটা ভয়ানক একটা শব্দ আসতে শুরু করলো, ঠিক এরকম, জাল ফেলছিস কেন এখানে? এবং এই কথাটা শুনে তারা দুই ভাই একদম ভয়ে জমে গেল। এরপর রাকিব মানে সে ভয়ে একদম চুপসে গিয়েছে। কিন্তু আমি রাসেল ভাই বলেছি সেলিম একটু সাহসী ছেলে, সে বলল, কে এত রাত্রে এই নদীতে কে? তখন পানির নিচে থেকে উত্তর এলো, আমার জায়গায় তোরা কেন মাছ ধরতে এসেছিস? আর ঠিক তখনই সেলিম কাঁদো কাঁদো গলায় বলল, ভাই তাড়াতাড়ি চল, এখানে থাকা ঠিক হবে না। ঠিক তখনই রাকিব ভয়ে ভয়ে, হাত তার প্রচণ্ড রকমের কাঁপতেছিল, তারপরেও বইটাটা হাতে নিয়ে মানে নৌকাটা ঘোরানোর চেষ্টা করতেছে, কিন্তু সে দেখছে যে নৌকাটায় কেউ যেন উঠে পড়েছে এবং নৌকাটা পিছন পাশটা খুব ভারী ভারী লাগতেছে। আর ঠিক তখনই রাকিব এবং সেলিম দুজনের পিছনের দিকে তাকায়, কিন্তু দেখলো যে সেখানে কেউ ছিল না, কোনো কিছুই নেই। কিন্তু নৌকার পিছনের যে কাঠটা ছিল সেই কাঠটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে দুইটা পায়ের ছাপ সেখানে দেখা যাচ্ছে এবং জায়গাটা কেমন যেন ভিজা ভেজা একটা জায়গা। এটা দেখে সেলিম একদম চিৎকার করতে লাগলো। আর ঠিক তখনই রাকিব বলল, চুপ কর চুপ কর, চিল্লাচিল্লি করে কিছু হবে না, আমাদেরকে বিষয়টাকে ভালোভাবে কন্ট্রোল করতে হবে। আর ঠিক তখনই একটা অদৃশ্য কণ্ঠ তাদেরকে বলল, তোমরা দুই ভাই অনেক বড় ভুল করেছো, এই ভুলের মাসুল তোমাদেরকে দিতে হবে। আর এই কথাটা শুনেই রাকিব এবং সেলিম দুইজনে একদম হুমড়ে পড়ে কাঁদা শুরু করলো এই নৌকার মধ্যে বসে। তো এরকম একটা অবস্থায় তারা দুই ভাই আসলে কি করবে, কোথায় গেলে তারা কোথায় কিভাবে বৈঠাটা কন্ট্রোল করতে যাবে, অনেক কিছু তারা চিন্তা করতে থাকে। কিন্তু তাদের কোনোভাবেই কোনো সুফল আসতেছে না। তারা কিভাবে এখান থেকে বেঁচে আসবে, বা তারা তো ভালোভাবে ওই রকম নৌকা কন্ট্রোলও করতে পারে না। তো একটা পর্যায়ে গিয়ে তারা দুজনেই দেখে তাদের থেকে একটু দূরে একটা সাদা অবয়ব টাইপের কিছু একটা তাদের দিকে এগিয়ে আসতেছে। এটা দেখে তারা কান্না করবে না চিৎকার করবে না তারা কোনো কিছু অ্যাকশন নেবে, কোনো কিছুই তাদের ব্রেনে আসতে থাকে না। কারণ ইতিমধ্যেই তারা যতটা ভয় পেয়েছে, এই ভয়ে তারা ইতিমধ্যেই তারা একদম জমে ফ্রিজ হয়ে গেছে। যাই হোক, রাসেল ভাই এমন একটা সময় আর কি ওই এলাকার একজন মুরব্বী ছিল যিনি রাতের বেলা তাহাজ্জুদে নামাজ পড়তে যাইতো। তো তখন ওই মুরব্বী দেখতেছে যে দুইটা ছেলে নদীর মাঝখানে বসে কান্না করতেছে। তখন ওই মুরব্বী খুব তাড়াহুড়ো করে সেখানে যায় এবং গিয়ে সেখানে দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করে। কারণ ওই মুরব্বী জানতো যদি কোনো ভূত পেট বা শয়তান তার উপর আসর করে তখন আজান দিলে সেই সব কিছু আর কি ঠিকঠাক হয়ে যায়। আর যখনই উনি আজান দেওয়া শুরু করলো তখনই ওই দুই ভাই তারা এরকম করে বলেছে যে তাদের মাঝ থেকে কি যেন তাপ করে চলে গেছে আর কি, একদম উদাও হয়ে গেল, তাদেরকে একদম ফ্রি করে দিয়ে গেছে। তো এইটা অনুভূত হওয়ার পর তারা দুজন ওই হুজুরকে এসে এই যে তাদের সঙ্গে এতক্ষণ থেকে যে ঘটনাটা হয়েছে সম্পূর্ণ ঘটনাটা তাদেরকে যখন খুলে বলে, তখন হুজুর বলে, তোমরা এলাকায় নতুন এসেছো, তোমরা তো জানো না এই কালো ঘূর্ণির ঘটনা কি। এই কালো ঘূর্ণিতে অনেক ভয়ানক ঘটনা ঘটে, এখানে মানুষ আসলে আর ফিরে না। তোমাদের কপাল ভালো যে
আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমি নামাজের জন্য এসেছি। তো এরপর রাসেল ভাই ওই দুই ভাই ওই গ্রাম থেকে শহরে চলে যায়, আর কখনোই নাকি গ্রামে ফিরে আসে না। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি একটু পরিচয় দিই, কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসেছে। আমার নাম ডক্টর আলী। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি, তাহলে এই ঘটনাটা 100% সত্য এবং যার প্রমাণ রয়েছে এখনো, এটা প্রমাণ চাইলে তিনি দিতে পারবেন, এই কথা তিনি আমাকে বলেছেন। যাই হোক, সময়টা ছিল এরকমই একটা সময়, নবান্নর কাছাকাছি সময়। যেই টি এস্টেটে এই ঘটনা ঘটে, সেই টি এস্টেট কেন, বেশিরভাগ টি এস্টেটে, আমি আমাদের দেশেও যেসব টি এস্টেট আছে সেখানকার সম্বন্ধে আমি শুনেছি, যে যখন নবান্ন কাছিয়ে আসে বা এরকম একটা সময় চলে আসে, সেই সময় টি স্টেটের যারা 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 মানে শ্রমিক, যারা টি স্টেটে কাজ করে, যারা মালি বা যারা কাজ করে, যারা সেখানকার শ্রমিক, তারা নাকি বেশ উৎসব করে। এবং তাদের উৎসব সম্বন্ধে আমি সেখানকার মানুষের কাছ থেকে শুনেছি, যারা টি স্টেটের খুব কাছাকাছি বাস করে। রঞ্জিতের বর্ণনায় আছে কিছুটা, বাট আমি আমার শোনা এক্সপিরিয়েন্স থেকে বলছি যে কাছাকাছি যাদের বাড়িঘর টি স্টেটের খুব কাছে, তাদের কাছ থেকে শোনা যে সেখানে যেটা হয়, সেখানে কিছু তারা বলে কুলি, তো তারা সেখানে বাস করে। কুলিরা যেটা করে, তারা উৎসব করে, এবং সে উৎসবে তারা বিভিন্ন রকমের প্রাণী নাকি তার অনেকে আছে সেখানে, যে সেখানকার মানুষের খাদ্যাভ্যাস ডিফারেন্ট। তারা স্বাভাবিক আমরা যেরকম যে ধরনের খাদ্য গ্রহণ করি সেভাবে খায় না, তাদের খাবার দাবার একটু ডিফারেন্ট। তো তারা নাকি তাদের যে প্রাণীগুলো পছন্দ সেটাকে তারা বারবিকিউ করে, মানে তারা সেটাকে আগুনে পোড়ায় এবং তারা খায়, এবং তারা বিভিন্ন রিচুয়াল করে, এবং সেসব রিচুয়ালের মধ্যে নাকি বাইরের মানুষ থাকেন, সেই চা বাগানের কুলিরাই সেখানে একমাত্র অবস্থান করে। এবং অনেক সময় তারা তাদের সেখানকার লোকাল তৈরি যে মদ সেগুলো খায়, এবং খেয়ে তারা মাতাল হয়ে যায়, এবং আরো অনেক রকম পানীয় তারা তৈরি করে সেখানে বসে, এবং কড়া পানীয়, এগুলো ঔষধি পানীয় সেখানকার, সেগুলো খেয়ে তারা বিভিন্ন রকমের নেশা করে থাকে। তো এই ধরনের কাহিনী আমি শুনেছি। সেখানে নাকি মারামারিও হয়, তারা নাকি এমনও হয় যে কেউ কাউকে মেরে ফেলে, গুম করে ফেলে, কেউ জানেন। তাদের সেই রিচুয়াল গুলো বেশ সিক্রেট, এবং সেটার মধ্যে কাউকে অংশ নিতে দেয় না, বাইরের মানুষকে তারা সেখানে আনে না। এই কথাগুলো কিন্তু আমি আমাদের দেশের চা বাগানের আশেপাশে অবস্থান করে এরকম মানুষের কাছে শুনেছি। তো সেই ক্ষেত্রে যেটা হয়, যে চা বাগানের আশেপাশের যে লাগোয়া অঞ্চলগুলো থাকে, গ্রাম বা যাই বলেন না কেন, সেখানকার মানুষদেরকে বলে দেওয়া হয়, ছোট বাচ্চা বা মেয়ে মানুষদেরকে বলা হয়, তোমরা সন্ধ্যার আগে বাড়ি চলে আসবে এবং কখনোই নিজেদের সীমানা ক্রস করে চা বাগান অঞ্চলে চলে যেও না, কারণ সেটা সেফ জায়গা না, সন্ধ্যার পর তো অবশ্যই না। এবং চা বাগানে পথ হারিয়ে ফেলা খুবই সহজ একটা ব্যাপার, কারণ দেখতে ডিফারেন্ট লাগে। তো যাই হোক, রঞ্জিত আমাকে যা লিখেছেন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে সেটাকে যেহেতু আমার মতো করে বলবো, আরেকটু মানে আমার জানা সোর্স থেকে যা যতটুকু জেনেছি সেটা দিয়ে আরেকটু এটাকে এনরিচ করে বললাম। তো যাই হোক, রঞ্জিতের কাহিনী হচ্ছে একজন একজন নারীকে নিয়ে, যার নাম ছিল কুমুদিনী, এবং তিনি সেখানে আসেন পশ্চিমবঙ্গের কোনো শহর থেকে, এবং তিনি শিক্ষিকা হিসাবে সেখানে আসেন, এবং তিনি কোনো একটা কোম্পানির হাত ধরে সেখানে আসেন আজ থেকে প্রায় 30-35 বছর আগে। সো সেই সময়টা এত বেশি কমিউনিকেশন অ্যাডভান্স ছিল না, মানুষ বাসে চলাফেরা করতো, এবং তিনি সেখানে আসেন, সেখানে একটা প্রাইভেট অর্গানাইজেশনের হাত ধরে আসেন, যেটাকে আমরা বলি নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, এনজিও বলি, এরকম একটা প্রতিষ্ঠানের হাত ধরে সেখানে আসেন টিচার হিসাবে, চা বাগানে যাতে শিক্ষার বিস্তার ঘটে, এরকম একটা সময়। সেখানকার যারা অনগ্রসর মানুষ আছে, তারা যাতে তাদের সন্তানরা যাতে পড়াশোনা করতে পারে, সেই ধরনের প্রোগ্রাম এখন হয়তো আরো অ্যাডভান্স হয়েছে, আজ থেকে 30-35 বছর আগে এতটা ছিল না। তো কুমুদিনী সেখানে আসেন জব করতে, এবং এসে তাকে থাকতে দেওয়া হয় সেখানকার একটা কোয়ার্টারে, এবং সেই কোয়ার্টারটা আসলে এমনই জায়গাটা আসলে খুব মানে মানে জনসম্মুখে তা না, এটা একটু ভিতরেই, চা বাগানের একদম মাঝে না, বাট একটু ভিতরে একটা ছোট্ট কোয়ার্টার টাইপের, এবং সেখানে কুমুদিনী থাকতো, এবং কুমুদিনীকে হেল্প করার জন্য চা বাগানের দুজন নারী ছিল সেখানে, এবং অন্যান্য কাজগুলো সেই নারীরাই করিয়ে নিত অন্যান্য মানুষদেরকে দিয়ে। তো বেসিক্যালি রাতের বেলা সেখানে 3 জন মানুষই থাকতো, কুমুদিনী এবং সেই 2 জন নারী। তো কুমুদিনী
ওখানে থাকতে তাকে সবাই কুমু দিদি ডাকতো, এবং কুমুদ দিদি সে তখন খুব জনপ্রিয় হয়ে ওঠে সেখানকার নারীদের মধ্যে, কারণ তাদের বাচ্চারা সেখানে পড়তে আসতো এবং কুমুদ তাদেরকে পড়াতো এবং তাদেরকে অনেক কিছু শেখাতো, এবং তাদের সাথে খুব সুন্দর একটা সময় সে ব্যয় করতো। এটাতে তারা অনেক কিছু শিখতে পারতো এবং নারীদেরকেও সে অনেক কিছু শেখাতো। তো যাই হোক, খুব ভালোই চলছিল। কুমুদের প্রথম দিকে বেশ একটু ভয় লাগতো, কারণ সেই জায়গাটা রাতের বেলা অন্ধকার হয়ে যেত। বেশিরভাগ সময় সেখানে বিদ্যুৎ থাকতো না, বিদ্যুতের স্বল্পতা ছিল, মানে বিদ্যুতের আসা যাওয়ার রেশিওটা খুব ভালো ছিল না। যাই হোক, এরকম একটা অবস্থায় কুমুদ থাকতো, বাট কুমুদ তাকে সেখানে মোটামুটি সে মানিয়ে নেয় এবং সে খুব জনপ্রিয় হয়ে ওঠে নারীদের মধ্যে, বাচ্চাদের মধ্যে। তো একবার যেটা হয়, এরকম একটা দিন কুমুদ সেই বাচ্চাদের সাথে পড়াশোনা করিয়ে খেলাধুলা করে সেই বিকেলটা সে হাঁটতে বেরিয়েছিল চা বাগানের কাছে। তো চা বাগানটা সে মোটামুটি চিনতো, প্রথম যে পেরিফেরি অংশটা সে মোটামুটি চিনতো, সেখানে সে গিয়েছে, হেঁটেছে, চলেছে মেয়েদের সাথে। বাট তার কেন জানি ওই দিন খুব ভালো লাগতো তাকে, সুন্দর মৃদুবিন্দু বাতাস ছিল এবং হালকা মেঘ করেছিল, সেই মেঘের সাথে হালকা বৃষ্টির মতো হালকা ছাট, মানে খুব হালকা ছাট আসছিল এবং পাতাগুলো হালকা হালকা ভিজে ভিজে যাচ্ছিল। তো কুমুদের কাছে খুব বেশ লাগে এবং সে নাকি হাঁটতে হাঁটতে এনজয় করতে করতে দৃশ্যটাকে সে হেঁটে চলে যায় সামনে, এবং এক পর্যায়ে সে তার সাথে যে একটা মেয়ে ছিল তার কাছ থেকে হারিয়ে যায়। সে মেয়েটা তাকে কোনো কারণে, বা সে অন্য মনস্ক ছিল, মেয়েটা তাকে ফলো করতে পারে না। কুমুদ হাঁটতে থাকে নিজের মতো, সে হেঁটে চলে যায় এবং এক পর্যায়ে সে সেই চা বাগানে নাকি পথ হারিয়ে ফেলে। এবং এটা খুব ভয়ের ব্যাপার, চা বাগান আসলেই ভয়ের ব্যাপার, কারণ চা বাগানে পথ হারিয়ে ফেললে পথ খুঁজে বের করা বেশ কঠিন, এবং সেটা যদি অন্ধকার হয়ে যায়, আপনার কাছে আলো না থাকে। আর আরো ব্যাপার আছে, পাহাড়ি এলাকা হলে সেখানে সাপ খোপ থাকার সম্ভাবনা অনেক বেশি। চা বাগানে সাপ থাকে, অনেক চা বাগানে দেখেছেন অজগর সাপ, তো হতেই পারে। যাই হোক, এরকম একটা পর্যায়ে কুমুদ পথ হারিয়ে ফেলে এবং অন্ধকারে সে একদম হারিয়ে যায়। তো সে জোরে চিৎকার করতে থাকে, ডাকতে থাকে, এবং সে পুরোপুরি কনফিউজ, তার কাছে কোনো আলো নেই, সে একটা মেয়ে মানুষ, সে এরকম শাড়ি পরে হাঁটছে, এই জায়গাটাও তার জন্য মানে হাঁটার জন্য খুব ভালো, আর এখন পরিবেশ নেই, পা বেঁধে পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা, চিৎকার করছে সেখান থেকে। তো তার চিৎকার দূর পর্যন্ত পৌঁছায় না। তো যাই হোক, কোন একটা পর্যায়ে তার চিৎকার শুনে সেখানকার কিছু কুলি সেখানে চলে আসে এবং তাদের মধ্যে কেউ ছিল খুব খারাপ স্বভাবের। তারা সেখানে একটা অঘটন ঘটায় এবং সে অঘটনে এক পর্যায়ে তারা কুমুদকে হত্যা করে এবং হত্যা করে তারা তার যে বডিটা ফেলে রেখে দেয়। তো যাই হোক, কুমুদকে ওই দিন রাতে তো সে আর ফেরত আসে না। সেই যে দুই তার হেল্পার মহিলা ছিল, যারা তার থাকতো, তার হাউসকিপার, তারা বাসায় এসে কথা বলে এবং তারা নিজেদের মধ্যে আলাপ করে এবং তাদের যে হাজবেন্ড ছিল তাদের সাথে আলাপ করে। তারা বলে যে এখন রাতের বেলা চা বাগানে যে আমরা কিছুই করতে পারবো না, কোথায় গেছে এখন, এটা দিন না হলে সম্ভব না, দিনের আলো ফুটুক তারপর। তো সেই মহিলারা অনেক উদ্গ্রীব হয়ে যায়, তারা তো আসলে তাদের কাছে খুব প্রিয় ছিল, তারা অনেক মানে বলেও তাদের হাজবেন্ডকে নাড়াতে পারে না। তো শেষ পর্যন্ত তারা অনেক গো ধরাতে এক পর্যায়ে তার হাজবেন্ড, সেই দুই মহিলার হাজবেন্ড আরো কিছু মানুষকে ম্যানেজ করে তারা মশাল নিয়ে বের হয়ে বেশ খানিকটা জায়গা খোঁজে, কোথাও কিছু পায় না। তারা দেখে আলোতে যতটুকু খুঁজতে থাকে পায় না। যাই হোক, এরকম পর্যায়ে তারাও টেনসড হয়ে যায় যে আসলেও একটা মানে মহিলা এভাবে হারিয়ে গেল, কিভাবে সম্ভব। তো যাই হোক, তারা নাকি বেশ অনেক খোঁজাখুঁজির পর যখন তারা পায় না, তখন তারা অনেকক্ষণ বসে থাকে, নিজেরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এবং এরকম এক পর্যায়ে যখন ভোরের আলো ফোটে তখন তারা আবার বের হয় এবং আবার বেরিয়ে খুঁজতে তারা এক জায়গায় যে কুমুদের সেই ডেড বডি তারা শনাক্ত করে এবং সেই একটা গাছের নিচে পড়েছিল, বড় গাছ ছিল, সেই গাছের নিচে পড়েছিল। তো তারা সেখানে তারা তখন আসে, ফিরে এসে তাদের খবর দেয় চা বাগানের কর্মকর্তাদের মধ্যে যিনি ছিলেন। তো সেখানে চা বাগানের কর্মকর্তারা খবর দেয় যে কুমুদের যে এনজিও ছিল তারা, তো তারাও আসে, তারা এসে এই তার ডেড বডি নিয়েই হয় এবং তখনকার সময় ওই মানে পুলিশের সাথে আলাপ আলোচনা হয়, এগুলো করে তার ডেড বডি সেখান থেকে সরানো হয়। যাই হোক, জিনিসটা এখানে ক্লিন হয় এবং পুলিশ সেখানে ইনভেস্টিগেট করা শুরু করে যে কিভাবে এরকম কিছু হলো।
তাদের সন্দেহ এরকম কিছুই, কারণ তারা অনেক আলামত পায় যেটাতে তার নির্যাতনের একটা চিত্র তারা আছে, এবং পুলিশ তার ইনভেস্টিগেশন চালাতে থাকে। তো যাই হোক, এই ঘটনাটা এই অনেক দিন হয়ে যায় এবং এর পর্যায়ে পুলিশ কিন্তু কাউকে খুঁজে পায় না, মানে শনাক্ত করতে পারে না যে কে বা কারা এই কাজটা করেছে। তো এভাবেই দিন পার হয়ে যেতে থাকে এবং সেই যে কোয়ার্টারটা কুমুদ থাকতো সেখানে আর নতুন কোনো মানুষ উঠে আসে নাই, কোয়ার্টারটা লকড অবস্থায় ছিল। তো সেখানে যে পরিচারিকারা ছিল তাদের কাজ ছিল মাঝে মাঝে যে সেই জায়গাটা পরিষ্কার করে আসা। তারা যেহেতু কেউ থাকে না, খুব একটা নোংরা হওয়ার কথা না, তারা বাসার ভিতরে আর ঢুকতো না, তারা বেশ মানে ভয় পেত সেখানে। তো যেটা করতো, তারা বাইরে যে সেই সেটার যে সামনে বারান্দা এগুলো ঝাড়ু টাড়ু দিয়ে চলে আসতো। তো একদিন যেটা হয়, তাদের মধ্যে একজন পরিচারিকা খুব সকালবেলা সে যাচ্ছে এখানে, তখন কেবল ভোর হয়েছে, সে যাচ্ছে ওই সে বাড়ির আঙিনাটা বা সামনে যে বারান্দাটা সে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে। তো সে যখন কাছাকাছি চলে আসছে, সে দূর থেকে দেখে মনে হচ্ছে বারান্দার মধ্যে কোনো একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে, এবং নারী মূর্তি দাঁড়িয়ে থাকা তার কাছে দেখে বেশ অস্বাভাবিক লাগলো। সে একটু তার একটা গুজবাম্প হয়ে গেল, তার মানে ঘাড়ের রোম সব দাঁড়িয়ে গেল, কারণ যেই ভঙ্গিতে সেই নারী মূর্তিটা দাঁড়িয়েছিল সেটা দেখতে অনেকটা কুমুদের মতো লাগছে। তো তার কাছে বেশ মানে বেশ অস্বস্তি লাগে। সে মানে কিছু বলতে পারে না, সে আরো কাছিয়ে যায়, হাঁটছিল, হাঁটার পেসেই সে আরো কাছিয়ে যায়। তো যখন সে কাছিয়ে যায়, সে যে দেখে যে একটা নারী মূর্তি আসলেই দাঁড়িয়ে আছে, বেশ স্পষ্ট এখন। তো তার আগমনের আভাস পেয়ে বা সে যে কাছায় আসছে এই আভাসে সে নারী মূর্তিটা তার দিকে ফিরে যায়। তো ফিরে যাওয়ার সাথে সাথে সে পরিচারকের বুকের ভেতর ছ্যাত করে ওঠে, কারণ সে তাকিয়ে দেখে কুমুদ তার দিকে তাকিয়ে আছে, সেখানে কুমুদ দাঁড়ানো, এবং তার চোখ দুটো বিষণ্ণ এবং সে একটা বিষণ্ণ চেহারা নিয়ে তাকিয়ে আছে। তো এই সিনটা আসলে সে পরিচারিকা সহ্য করতে পারে না, সে ছেড়ে দৌড় দেয় সেখান থেকে, মানে সে উল্টে দৌড় দেয় এবং দৌড় দিয়ে ফিরে এসে সে বাসায় তার হাজবেন্ডকে বলে যে এরকম এরকম একটা জিনিস সে এক্সপিরিয়েন্স করেছে, এরকম দেখেছে, যে এরকম এরকম কাহিনী সেখানে কুমুদকে দেখেছে। তো তারা মোটামুটি ব্যাপারটা ই করে ফেলে, মানে সার্কুলেট করে ফেলে অনেকের মাঝে। খবরটা সার্কুলেট হওয়ার পরে তারা আসলে মানে মানুষজন, খুব কয়েকজন যারা পরিচারিকা এবং তার সাথে মানুষজন বেশ আসলে বেশ চিন্তা ভাবনায় পড়ে যায় যে আসলে ঘটনাটা কি, এবং আসলে ব্যাপারটা একটু দেখা দরকার যে আসলে ব্যাপারটা কি সেখানে কি ভৌতিক কিছু ঘটছে নাকি। যাই হোক, তারা কয়েকজন মিলে সেই কটেজের কাছে যায় যে দেখার জন্য। তো দূর থেকে তারা যখন যায়, যে দেখে যে আসলেই সেখানে একটা মেয়ে মানুষ বসে আছে, দূরে দেখা যাচ্ছে যে বারান্দার মধ্যে চেয়ারের মধ্যে বসে আছে। তো তারা যখন কাছিয়ে যায়, তারা থেমে যায়, তারা মনে করে যে ভূত প্রেত এইভাবে বসে থাকবে না, এবং তারা কয়েকজন একসাথে আছে। এরকম দেখতে দেখতে তারা যখন আরেকটু কাছায়, তখন দেখে যে সেই নারীটা উঠে দাঁড়িয়ে বারান্দা দিয়ে উকি দেয়। উকি দিলে তখন দেখে যে তারা যে ডিফারেন্ট, তাদের মধ্যে অনেকেই কুমুদকে চিনত। তারা দেখে যে না, একটা ডিফারেন্ট নারী, ডিফারেন্ট মেয়ে সেখান থেকে তাকিয়ে আছে। তো তারা দেখে বলে যে ম্যাডাম আপনি কে? তখন সেই মেয়ে বলে যে আমি এখানকার নতুন টিচার, আমি আসছি। ওই কোম্পানির নাম বলে, যে এনজিও থেকে তাকে অ্যাসাইন করা হয়েছিল তার নাম বলে, যে আমরা ওখানে আসছি, আমি এখানে নতুন পড়াতে আসছি, আমাকে এখানে লোক এসে দেখা করার কথা, আমি তো কাউকে পাচ্ছি না, আমি এখানে এসে বসে আছি বারান্দায়, আমাকে কেউ বাসাটা খুলেও দেয় নাই। তো তিনি চেয়ার দেখায় যে তার সুটকেস রাখা পাশে। তো যাই হোক, তখন তারা তাড়াতাড়ি যায়, যে ওই সেই পরিচারিকা বাসা টাসা খুলে দেয় তাকে, এবং সেই মহিলাকে বাসায় ঢোকায়, সে নতুন টিচার এখানে, এবং তারা বেশ মানে আশ্বস্ত হয় যে যাক, নতুন কেউ আসছে। তো যাই হোক, সেই মহিলা সেখানে ওঠে। মহিলা তখন পরিচারিকার সাথে আলাপ করে যে এখানে কি এতদিন কেউ ছিল না? বলে যে না, আসলে আগের ম্যাডাম পরে এবার আসেন। তখন সেই মহিলা জিজ্ঞেস করে আগের ম্যাডাম কি হয়েছিল, তিনি কোথায় গেছেন? তখন সে পরিচারিকা আমতা আমতা করে তাকে বলে যে তার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এরকম এরকম। তো খুব ক্লিয়ার কিছু বলতে পারে না, বলে যে চা বাগানে তার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আবার বলে যে ম্যাডাম আপনি কিন্তু এখানে ঘোরাফেরা করেন না। তো সেই মেয়েটা একটু ভয় পায়, নতুন যে মেয়েটা, সে বলে যে তোমরা এক কাজ করবা, তোমরা কিন্তু এখানেই থাকবা, এবং তোমাদের সাথে যদি কোনো তোমাদের হাজবেন্ড থাকে তারাও থাকুক, কোনো অসুবিধা নেই। যাই হোক, তা সেই পরিচারিকাও বলে ঠিক আছে। তো তাদের জন্য যে পেছনের কামরা আছে সেগুলো থাকার ব্যবস্থা করে দেওয়া হয়, আর সেই মহিলা সেখানে থাকে। তো এরপরে যেটা হয় যে
কিছু ভাষ্য সেই মহিলার নিজের বলা, কিছু হচ্ছে সে পরে শুনেছে এরকম ভাবে ঘটেছে, বাট ঘটনাটাকে জোড়া দিলে এরকম হয় যে সেই মহিলা সে যেদিন সেখানে থাকলেন রাতে প্রথম দিন, এবং তার বেডরুমটা ছিল সেই বেডরুমটা যেটাতে কুমুদ থাকতো। তো রাতে তিনি নাকি শুয়েছিলেন, তিনি ঘুমানোর জন্য ট্রাই করছেন, নতুন বাসা, ঘুম আসছে না। তারপরও সেখানকার যে স্টোরি তিনি শুনেছেন সেটাও তার কাছে খুব অস্বস্তিকর লাগছে যে তার আগের মানুষটা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে এখানে। যাই হোক, এবং সেই রুমে এসে ঘুমিয়ে আছে, তার কাছে অস্বস্তি লাগছে। তো তিনি ঘুমিয়েছিলেন অনেক রাত তখন মনে হয় মাঝরাত পার হয়ে গেছে। চারিদিকে শুধু নিশুতি শব্দ, আর কোনো শব্দ নেই, এবং দূর থেকে পেঁচা ডাকছে এরকম শব্দ, আর কিছু নেই। তো হঠাৎ করে তিনি শুনতে পান তার জানালায়, বাসাটা ছিল কিন্তু কাঠের, কটেজটা কাঠের একটা কটেজ, জানালায় কেউ নক করছে, টক 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 টক, এবং তিনি বুঝতে পারছেন যে জানালায় নক হচ্ছে। জানালাটা কিন্তু মাটি থেকে প্রায় 4-5 ফিট উপরে, কারণ বাসাটা এভাবে তৈরি করা ছিল যে কাঠের খুঁটি দিয়ে উঁচু করা, তারপর সিঁড়ি দিয়ে উঠতে হয়। এত উপরে 5-6 ফিট উপরে উঠে কেউ এভাবে নক করতে পারবে না। চিন্তা করলো জানালা এভাবে বাতাস থেকে নক হচ্ছে কেমনে। তো তিনি অস্বস্তি ফিল করা শুরু করলেন, এবং এই সময় কিন্তু বাতাসের ওই বাসায় যে বাতাস বইতে যখন, যেহেতু চা বাগানটা হচ্ছে পাহাড়ের উপরে, সেখানে ওই যে বাতাসের মর্নিং শব্দ সব সময় চলতো। এর মধ্যে তিনি দেখছেন মর্নিং এর শব্দটা বেড়ে গেছে, বেশ হুইসপারিং উইন্ড চারপাশ থেকে বইছে আর কি, শব্দটা বেড়ে গেছে। তো তিনি একটু অস্বস্তি ফিল করা শুরু করলেন। তো তিনি চুপচাপ নিজের ব্ল্যাঙ্কেটটা আরো চেপে ধরে শুয়ে থাকলেন। তো একটু পরে তিনি শব্দ পেলেন যে তার যে রুমের দরজাটা, সেটা কেউ নক করছে, টক 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 করে, টক টক করে, বাইরের দিকে, যেটা বারান্দার দিকের। তো তার কাছে আরো অস্বস্তি লাগা শুরু করলো। তিনি একবার সেই যে পরিচারিকার নাম জানতেন সেটা ধরে বললেন, কোনো উত্তর নাই। একটু পরে তিনি ফিল করলেন যে তার যে রুমের যে দরজার মধ্যে বাতাসের জোরে একটা ফোর্স আসলো, লাইক খুব জোরে চাপ পড়লে যেরকম সেরকম। এবং তিনি দেখলেন এই যে রাতের যে হালকা আলো আছে, জানালার ফাঁক দিয়ে একটা আলো আসছে হালকা, সেই আলোতে তিনি দেখলেন যে তার নিচের যে একটা ছোট যে ম্যাট রাখা ছিল, একটা পাপোশ রাখা ছিল পাতলা, দরজার নিচে ফাঁকা দিয়ে, সেখান দিয়ে এত জোরে বাতাস আসলো যে পাপোশটা একবার ভেসে উঠলো বাতাসে, তারপর পড়লো। এবং তারপরেই তিনি খেয়াল করলেন যে তার সামনে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। অবয়বটা একটা মানুষের অবয়ব, পুরোপুরি একটা মানুষের অবয়ব, গাঢ় অন্ধকারে আরো অন্ধকার একটা মানুষের অবয়ব, এবং সেটা হঠাৎ করে খুব দ্রুত তার দিকে আসলো, তার আর কিছু খেয়াল নেই। তো তিনি এতটুকু পর্যন্ত তার বর্ণনা পরে দিতে পেরেছিলেন, কিন্তু এর পরেরটা আর ওনার কিছুই খেয়াল নেই। এর পরের কাহিনীগুলো তিনি শুনেছেন মানুষের কাছে, সেখানে যারা ছিল তাদের কাছে। তারা বলেন সেই পরিচারিকা এবং তার সাথে তার হাজবেন্ড, তাদের বর্ণনা অনুযায়ী যে তারা ভোর রাতের দিকে প্রচন্ড হুঙ্কার, চিৎকার, চেঁচামেচির শব্দ শোনেন নারী কণ্ঠের, এবং তারা দ্রুত সেখানে চলে আসেন। এসে দেখেন যে সেই দরজা, যে তাদের যে দিকের দরজাটা, সেটা খুলে সেই যে নতুন যে ম্যাডাম এসছেন তিনি দাঁড়িয়ে আছেন, তার রুদ্র মূর্তি, চোখগুলো বড় বড় হয়ে গেছে, চুলগুলোই, এবং তিনি দাঁত মুখ খিচিয়ে বলছে, তোরা এখানে কি করছিস, এরকম করে চিৎকার করছে, এবং অনেক কিছু বলছে সে, এবং কথার অনেক মাথামুন্ডু তারা বুঝছে না। তো তারা ওই ম্যাডামকে শান্ত করার চেষ্টা করেন, তারা কেউ কথা শুনছে না। তো সেই পরিচারিকা হাজবেন্ড সেখান থেকে দৌড় দেয়, তিনি দৌড় দিয়ে সেখানে চলে যায়, কাউকে খুঁজে পাচ্ছেন না। তাদের ওইখানে একজন কবিরাজ ছিল, সেই কবিরাজকে তিনি খবর দেন যে এখানে নতুন ম্যাডাম আসছে, তার আচরণ চেঞ্জ হচ্ছে, মনে হয় ভূতে ধরছে। তো সেই কবিরাজ তাদের সাথে আসেন, এবং তিনি কবিরাজের এরকম আছে যে চা বাগানে অনেককে নাকি চা বাগানে ভূতে ধরতো, এটা সেখানকার কথা, এবং সেই কবিরাজ অনেক সময় তাদেরকে ছাড়াতো। তো কবিরাজ যখন সেই বাসায় আসেন, তিনি বাসায় এসেই বলেন যে এখানে অশুভ আত্মার প্রভাব আছে। বসেই তিনি ঢুকে বলে যে তুমি অন্য কাউকে খবর দাও, কোনো সাহেবকে খবর দাও এখানে তোমাদের, তোমরা তো এটা ডিল করতে পারবা না। তো বলে হুজুর এখন এখন তো কেবল ভোর হয়েছে, বলে কে তুমি খবর দাও। বলে তিনি যায় যে সেই রুমে সে পরিচারিকাদেরকে নিয়ে ঢুকে তিনি সেই ইকে পান, সেই নতুন যে ম্যাডাম এসছে তাকে পান। তিনি খাটে বসেছিল, কবিরাজকে দেখে সে ফিরে তাকায়, সে একটা হাসি দেয়, এবং কবিরাজ সাথে সাথে থতমত খেয়ে যায়, এবং সে তার মতো মন্ত্র পড়তে থাকে।
মন্ত্র পড়তে থাকে। সে মানে আর কি ভয় পেয়ে গেছে, কবিরাজের মধ্যে একটা ভয় ঢুকে গেছে তাকে দেখেই। তো কবিরাজ তাকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, কি কি চান আপনি এখানে, কি কি আপনি এই ম্যাডামকে কেন ধরছেন? তখন সে বলে যে আমি কিছু কথা বলতে চাই, কিছু কথা বলতে চাই, কথাগুলো শোনো, আমি একে ধরছি, আমি এখান থেকে চলে যাব, আমি শান্তি পাচ্ছি না, এখানে সমস্যা হয়েছে, আমার সাথে অবিচার হয়েছে, তোমরা কেউ এটার বিচার খুঁজে বের করো নাই। তো তখন কবিরাজ বলে কি হয়েছে আপনার সাথে? তখন সেই যেই নতুন যে ম্যাডাম ছিল তিনি নাকি বলা শুরু করেন যে সেই ঘটনা, যে ঘটনাটা নাকি ঘটছিল কুমুদিনীর সাথে, যে কি ঘটছিল, এবং সে পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা করে কুমুদিনী কোথায় হেঁটে গেছিল এবং কোথা দিয়ে যাচ্ছিল, কোন রাস্তা দিয়ে যাচ্ছিল, এবং সেখানে যাওয়ার পর কোন গাছের গোড়ায় কি হলো, এবং সবকিছু সে কবিরাজের কাছে বলে। কবিরাজ শুনে এবং কবিরাজ তখন বলে যে ম্যাডাম আপনি বলেন, আমি লিখে নিব। কবিরাজের কাছে একটা কাগজ কলম ছিল। কবিরাজ সেই যে নতুন যে মহিলাকে পজেস করা হয়েছে সে স্পষ্ট নাম সহ এবং কুলিদের নাম, মানে যেই নামগুলো তার জানার প্রশ্নই আসে না, সে কুলিদের নামগুলো বলা শুরু করে এবং শেষে সে একটা নাম বলে। সেই নামটা হচ্ছে একজন ছেলের, যেই ছেলেটা সেইখানে সেই ছেলেটা ওখানে নাকি গরুর দুধ সরবরাহ করতো, সাপ্লাই দিত সেই বাসায়। ছেলেটার নামটা বলে যে সে হচ্ছে এদেরকে লিড দিয়ে আনছে এবং এরা এখানে এসে এরকম ভাবে আমার সাথেই নির্যাতন করছে, আমাকে এইভাবে করে মেরে ফেলছে। তো কবিরাজ সবকিছু লিখে রাখে, প্রত্যেকের নাম লেখে এবং ওই ছেলেটার নাম লেখে এবং তার সামনে সেই দুই পরিচারিকা ছিল, তারা ভয়ে কাঁপছিল, কারণ তার যে অ্যাপিয়ারেন্স ছিল যে ম্যাডামের সেটা খুবই ভয়ঙ্কর, কারণ সে নাকি কাঁপছিল এবং তার কথাবার্তা ছিল গড় 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 গড়। তো কবিরাজ নাকি তখন তাকে বলে যে আমি বুঝতে পারছি, আপনি যেই হন তাকে ছেড়ে যান, তার কষ্ট হচ্ছে, তার শরীর আপনার নিতে পারতেছে না, আপনি তাকে ছেড়ে যান। বলে যে এটার বিচার না হলে আমি আবার আসবো। বলছে যে তখন কবিরাজ নাকি বলে যে আপনি এই নিরীহ মানুষটাকে কেন, সে তো নিরীহ, সে তো আপনার কিছু করে নাই, আপনি ছেড়ে যান। তো সে নাকি বারবার বলতে থাকে যে আমি এটার বিচার না হলে আবার আসবো, এরকম বলে নাকি সে ছেড়ে যায়। তখন সেই মহিলাটা ঠাস করে পড়ে যায় বেহুশে এবং তার দেখা যাচ্ছে মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, সে খুবই অসুস্থ। কবিরাজ তাড়াতাড়ি তাকে বলে যে ওষুধ দিতে, তাদের মুছাই দিতে বলে পানি দিয়ে এবং ই করে। এর মধ্যে সেই যে পরিচারিকার যে হাজবেন্ড তারা গিয়েছিল, তারা ফিরে আসে, তারা সেখানকার সেই অফিসের একজন কেয়ারটেকারকে নিয়ে আসে। তো তার সাথে কথা বলে কবিরাজ বলে যে এই কাহিনী। তো আসলে অতিপ্রাকৃত জিনিসে মানুষ কিন্তু বিশ্বাস করতে চায় না, কেউ বিশ্বাস করতে চায় না। এবং সেই মহিলাকে পরবর্তীতে সেখানে মহিলা কাজ করে না, মহিলা যখন নতুন ম্যাডামের যখন হুঁশ ফিরে আসে, সে কিন্তু ওখানে আসার পর তাকে সে বলে যে সেই যে আগের ঘটনা বলে যে তার কি ঘটছে এবং তার এরপর আর কিছু মনে নাই। এবং পরের ঘটনাটাও সে শোনে, মানুষের কাছে শুনে সেও ভয় পায় এবং সে ওখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। এবং সে নাকি পরবর্তীতে চিকিৎসা করে, তার প্রতি আর কোনো অবিচার হয়নি, তার উপর কোনো পজেশনও হয়নি। বাট সে কবিরাজের কাছে সেই লিস্টটা ছিল যে কারা কারা এই অপকর্মগুলো ঘটাইছে এবং কবিরাজ সেই লিস্টটা পরবর্তীতে সে সেই অফিসের কেয়ারটেকারকে এবং পুলিশকে সোপর্দ করে, কিন্তু কেউই নাকি ব্যাপারটা আমলেই নেয় না। তারা মানে বলে যে প্যারানর্মাল এগুলো তারা বলে বিশ্বাস, তারা বলে যে ওই মহিলা এই ঘটনা শুনছে, শুনে ভয় পাইছে এবং সে ভয় পেয়ে তার সাইকোলজিক্যালি কোনো একটা ব্যাপার হয়েছে, এফেক্ট হয়েছে, যেই কারণে এরকম ব্যাপার। তো আমরা এই ব্যাপারে আসলে কিছুই করতে পারবো না, এটার উপর বেস করে কিছু হতে পারে না। তো পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে যে কবিরাজ খুব দুঃখ পায়, কারণ সে খোঁজ খবর নেয় পার্সোনালি এবং সে নাকি ফাইন্ডিংস করে, সে তার ফাইন্ডিংস যে সে পরে ফাইন্ড আউট করে আসলেই এই নামে কিছু কুলি আছে যারা খারাপ, যারা সবসময় নেশা করে এবং অপকর্ম করে এবং তাদের দ্বারা সেখানকার অনেক চা বাগানের নারী নির্যাতিত হয়েছে। এবং এই দুধওয়ালার খোঁজ নেয় সেই কবিরাজ। দুধওয়ালা নাকি এরপর থেকে আসলে তাকে পাওয়াই যায় না এখানে। তো পরবর্তীতে খবর আসে, অনেকদিন পর কবিরাজই ফাইন্ড আউট করে সেই যে দুধ বিক্রেতা ছিল সে নাকি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে মারা গেছে। মানে নোবডি নোজ কিভাবে মারা গেছে, সে রাস্তার মধ্যে একদম দেখা গেছে তাকে পিষে দিয়ে গেছে কেউ, কোনো গাড়ি। আর সেই কুলিগুলার মধ্যেও সেই পাহাড় থেকে পড়ে মারা গেছে, গলায় দড়ি নিয়ে মারা গেছে, এরকম কিছু কাহিনী সেই কবিরাজ বের করে। এবং এরপর থেকেও কবিরাজ নাকি মানুষের কাছে শুনেছে সেখানকার সেই চা বাগানের কিছু অংশে
যেই জায়গাগুলো নির্যাতন হয়েছিল সেই জায়গায় নাকি অনেক সময় এরকম একটা ছায়ামূর্তি দেখা যেত আর কি চলাফেরা করতে, যে অনেকেই বলতো কুমুদের আত্মা সেখানে আছে। তো যাই হোক, তো কবিরাজ পরবর্তীতে তিনি আরো অনেকের সাথে আলাপ করছেন এবং বলছেন যে এরকমই। তো কবিরাজের পরিচিত যারা মুসলিম তার পরিচিত ছিলেন, তারা বলছেন যে আসলে এখানে কোনো আত্মা না, কোনো জিন আছে, সেই জিন এখানে ঘোরাফেরা করে, ওরকম দেখায় আর কি। তো যাই হোক, এই ছিল হচ্ছে সেই কুমুদের কাহিনী। আমার নাম নাভিদ, আমি উত্তরা হতে বলছি। অত গোছানো মানুষ না, তাই গুছিয়ে লিখতে না পারায় অনেক দুঃখিত। আলিফকে বলেছি গুছিয়ে লিখবার জন্য, ওকে অনুরোধ করেছি। খুব পছন্দের ছোট ভাই আমার। আমার বিশ্বাস ও সুন্দর করেই সবার সাথে আমার জীবনের এই ছোট্ট একটি কথা বলবে। আমার বয়স যখন 24 বছর, তখনকার সময়ের একটা ছোট্ট মাইন্ড চেঞ্জিং ঘটনা বলবো। আমি ঈশ্বরে বিশ্বাসী না, ছিলাম না। আমার বাবা মার সাথে দফায় দফায় ঝগড়ার কারণে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং আমি বাড়ি ছেড়ে দিতে বাধ্য হই। পড়াশোনা শেষ হবার পর মেসে থেকে চাকরি খুঁজে নিজের ব্যবস্থা একটা সময় আমি করেছিলাম। বড্ড ভালোই তো ছিলাম। তবে পেছনে যদি যাই, 22 বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় বাবা মার সাথে সম্পূর্ণ সম্পর্ক শেষ করে আমি তখন মেন্টালি আনস্টেবল একজন মানুষ। আমার বাবা কুরআনে হাফিজ ও মাওলানা পড়াশোনা করবার পর আস্তে আস্তে মসজিদে থেকে থেকে একটি মসজিদের খতিব হন। বাবা মসজিদে নামাজ পড়াতেন, আর তার ছেলে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। এক প্রকার সবার মধ্যে এক ধরনের গুঞ্জন চলছিল, যা এক প্রকার চা বিস্কিটের মতোই সবার আড্ডার প্রধান খোরাক ছিল। আর ঘর থেকে বের করে দেওয়ার পর জমে যেত আরো বড় বড় আড্ডা বিভিন্ন জায়গায়। ইমাম সাহেবের ছেলে নাস্তিক। যাই হোক, আমি যখন আমার বন্ধু বান্ধবদের সাথে একটা বাসায় উঠি, তখন নিচ্ছিলাম বিসিএস এর প্রস্তুতি। যেভাবেই হোক আমাকে বিসিএস এর চান্স পেতে হবে। 18তম বিসিএস পরীক্ষায় আমার সব ঠিক হয়ে গেলে আমার নিয়োগ হয়ে যায় 1999 সালে। আমার পোস্টিং হয় বাংলাদেশের কোনো এক অঞ্চলে, যা আমার গ্রামের বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে। আমার পোস্টিং হয় এবং আমি বাসা ভাড়া নেই। অত ভাড়া ছিল না তখন। বাড়িটা ছিল 2 তলা। আমি নিচ তলায় থাকা শুরু করি। শুক্রবার ছিল সেদিন। আমার তো সেদিন সারাদিন ঘোরার প্ল্যান, আর চেয়েছিলাম গ্রামের দিকে যাব, যেহেতু আত্মীয় স্বজনরা সেখানে আছে। তাদের সাথে হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে দেখা করাই যায়। আমি জানি না কিভাবে সবকিছু রিলেট হচ্ছে বা রিলেট করেছে, আমার জানা নেই। আমার যে বিসিএস হয়েছে অথবা আমার পোস্টিং যে এখানে হয়েছে, আমার পরিবারের কেউই তখন জানতো না। তাদের সাথে আমার বহুদিন যাবৎ যোগাযোগ নেই। আমি ফজরের আজানের আগ দিয়ে সব সময় টয়লেটের জন্য উঠি। আমার উঠা লাগে, এটা বহুদিনের অভ্যাস। সেদিনও উঠি, কিন্তু ঘুমের মধ্যের স্বপ্নটা আমাকে বেশ ভোগাচ্ছিল। আমি স্বপ্নে দেখি আমি একটা লাশ কাঁধে নিয়ে খুব জোরে জোরে কালিমা শাহাদাত পড়তে পড়তে এগিয়ে চলছি। আমার পাশের লাশের খাটিয়ার আরেকটা পা ধরে আছে আমার বাবা। আমি কাঁদছিলাম। আমি জিজ্ঞেস করছিলাম, আব্বা, আপনি তো মারা গেছেন, আপনি কষ্ট করে খাটিয়া ধরে আছেন কেন? ছাড়েন, আপনাকে কষ্ট করতে হবে না। এই বলতে যাব, আমি গর্তে লাশ নিয়ে পড়ে যাই। এ কেমন গর্ত! গর্তের মধ্যে খাটিয়াটা একদম খাড়াভাবে পড়ে আমার গলার মধ্যে 2 খাটিয়ার পা ধরে শক্ত করে আমার গলায় প্রেসার দিয়ে আছে। আমি কথা বলতে পারছি না। আর লাশটা কাফনের ভেতর থেকে বলছে, আমাকে ঠিক করো, আমাকে সোজা করো, আমি কষ্ট পাচ্ছি। আমার আর কিছুই মনে নাই। স্বপ্নের কথা এত পরিষ্কার যে মনে আছে, সেটা অনেক বড় একটা বিষয়। এতটুকুই মনে ছিল। তবে আরো কিছু ছিল, সেটা আমার মনে পড়ছে না। কারণও নেই। আমার ঘুম ভেঙে যায়। আমি ঘেমে একাকার। শীতকাল, জানুয়ারি মাসে, কিন্তু কি মারাত্মক গরম লাগছিল আমার। আর ঘুমাতে পারলাম না। ভোরে কি মনে করে ভোরেই দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা হই, যেহেতু রাতে ঘুম হয়নি তেমন একটা। বাড়িতে যেয়ে ঘুমাবো, সবাইকে সারপ্রাইজ দেব। একটু ভেতরের দিকে
আমাদের গ্রামের বাড়ি শহর থেকে। সকাল 8টায় পৌঁছে যাই। আমি বাস থেকে নেমে কিছু দূর রিক্সা দিয়ে এগিয়ে এরপর রিক্সা থেকে নেমে যে রাস্তাটা দিয়ে হেঁটে যাব সেই রাস্তা দিয়ে মোটামুটি 10 মিনিট হাঁটলেই আমার দাদা বাড়ি। আরেকটু ঘুরে অন্য দিক দিয়ে যাওয়া যায়, কিন্তু আমি সেই রাস্তাটা দিয়ে যাব না। এই রাস্তার চারিপাশ দিয়ে হেঁটে গেলে ধান ক্ষেত দেখা যায়, সুন্দর লাগে আমার কাছে। আমি সেই রাস্তা ধরে হাঁটবো প্ল্যান করছি এবং হাঁটা শুরু করেছি। সকাল 8টা, কিন্তু কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না। এই রাস্তা দিয়ে মোটরসাইকেল এবং সাইকেলই যাতায়াত করে, এছাড়া তেমন কিছু একটা চলে না। রিক্সা দিয়ে আসলেও টানতে কষ্ট দেখে রিক্সাওয়ালারা ঢোকে না। আমি সেই রাস্তা দিয়ে মাত্র হাঁটা দিয়েছি, দেখলাম আমার সব পরিচিত মানুষেরা একে একে সেই রাস্তা ধরে আস্তে আস্তে আমার দিকে এগোচ্ছে। ঘটনা কি বুঝতে পারলাম না। এত মানুষ, সবাই পরিচিত। আর রাস্তা দিয়ে হাঁটলে 1-2 পরিচিত পাওয়া যেতে পারে, সেজন্য এত মানুষ পরিচিত। এই রাস্তা দিয়ে হাঁটলে আমি মনে করেছিলাম হয়তো আমি আমার চাচাকেই দেখবো, কিন্তু আমি ফুপাকে দেখছি, চাচাকে দেখছি, খালুকে দেখছি, সবাই একসাথে কেন? তো আমাকে ধরে ইতোমধ্যে আমার চাচা এসে কান্না করছে। আমাকে বুঝাতে আসলে আমি বুঝতে পারছিলাম না ঘটনাটা কি, কাহিনীটা কি, সবাই রাস্তা ধরে কোথায় যাচ্ছে। আমার পোস্টিংও কাছে, সেটাও কেউ জানে না। যে হঠাৎ করে সারপ্রাইজ হবে এটা তো সেটাই সম্ভব, এটাই তো আমি চেষ্টা করেছিলাম যে সবাইকে সারপ্রাইজ দিব। উল্টো মনে হচ্ছিল আমার আশাটাই তারা এক্সপেক্ট করছিল। জড়িয়ে ধরে ছোট চাচা আমাকে বলল, ওরা কদ্দূর? আমি বললাম মানে কি? বলে ওই গাড়ি কদ্দূর? আমি আবারও জিজ্ঞেস করলাম কোন গাড়ি? বলে লাশের গাড়ি। কোন দিক দিয়ে নামবে? আমি জিজ্ঞেস করলাম কার লাশের গাড়ি? বুঝতে পারছি না কিছুই। তারা ভেবেছে আমি ঢাকা থেকে গেছি। আমি জিজ্ঞেস করি আপনারা সবাই কই যান? ততক্ষণে আমি বাড়ির দিকে না যেয়ে তাদের সাথে কথা বলতে বলতে আমি আবার যে জায়গায় রিক্সা দিয়ে নেমেছি সেই জায়গায় ব্যাক করি। এবার দেখি সবার মধ্যে এক ধরনের উতলা, কিছুর জন্য অপেক্ষা করছে। আমি তখনও বুঝিনি। খালু আমাকে বলে, দুলা ভাইয়ের লাশের গাড়ির সাথে তুমি আসো নাই? আমার মাথার মধ্যে ঝিঝি পোকার শব্দ শুরু হয়ে যায়। আমি ঝিম মেরে বসে যাই, কান দিয়ে আমার ধোঁয়া বের হচ্ছে। আমি মাটির মধ্যেই বসে যাই। সকালে আমি ঠিক এই স্বপ্নই দেখেছি এবং একই রকম জিনিস আমাকে এখন শুনতে হচ্ছে। ঝিম মেরে বসে যাওয়াটা কি স্বাভাবিক না? সবাই অপেক্ষা করছে ঢাকা থেকে লাশ যাবে। চা খাচ্ছে সবাই টঙের দোকানে। আমার চাচাতো ভাইরা জিজ্ঞেস করলো, আমি কোনো উত্তর দিতে পারছি না। প্রায় 45 মিনিট পর একটা ট্রাক এসে পৌঁছায়। একটা গাড়িতে সব মহিলা মানুষ আর আমার বড় খালু, আর পেছনের ট্রাকে অনেক মানুষ আর একটা লাশের খাটিয়া। আম্মা আমাকে দেখেন নাই, দেখেও দেখেন নাই। আমার বোনও আমাকে দেখে নাই। আমার দিকে কেউ তাকাচ্ছে না। মুর্দা মারা গেলে নাকি সব শুনতে পায়, কিন্তু মুর্দাকে কেউ দেখে না। আমার নিজেকে তখন মুর্দা মনে হচ্ছিল। লাশ নামানো হলো, নিজের অজান্তেই বাবার লাশ কাঁধে নিলাম। কাঁদছি, দেখার কেউ নাই। বিশ্বাস করি না আমি নাস্তিক যে। লাশ কাঁধিনে সরাসরি বাড়িতে নেওয়া হলো। আমি খাটিয়ার পাশে গিয়ে চেয়ারে নিয়ে বসি। যেই আসছে কাফনের কাপড়টা সরিয়ে সরিয়ে সবাইকে দেখাই আর নিজে দেখি। কিছুক্ষণ পর আমার আম্মা দৌড়ে আসলো এবং চিৎকার করে বলল আমি যেন আমার বাবার লাশের পাশে না থাকি, লাশ না ধরি এবং ধারের কাছেও যেন না থাকি। আমার জন্যই নাকি আমার আব্বা মারা গেছে, আমার চিন্তায় নাকি চলে গেল। যাক, সেদিন তো আর কিছুই বলতে পারবো না। আমাকেও কেউ কিছু বলছে না, আমি দূরে চলে গেছি। আমার বোন, তার স্বামী, ওদের কাবিন হয়েছে, ওর স্বামী আমার কাছেই দাঁড়িয়েছিল। আমার বোনও একই কথা বলল যাতে আমি পাশে না থাকি। আমি কি আর কারো কথা শুনছি? না, আমি তো আব্বাকেই দেখছি কিছুক্ষণ পর পর। জানাজা হবে স্কুল মাঠে, আমাকেই কথা বলতে হলো। এরকম কথাবার্তায় শুনছি আমাকে কথা বলতে হবে। আমি কথা বলি না, আমার চাচাকে দিয়ে কথা বলাই। আমি লাশের পাশে দাঁড়িয়ে। সত্য বলতে আমি জানাজা পড়ি নাই, পেছনে চলে গেছিলাম। জানাজা পড়া হয়নি আমার। আমি কবরস্থানে সবার সাথে যাই, রিচুয়াল পালনে সবার সাথেই ছিলাম। দুয়া হবার পর মিলাদের আয়োজন চলছে, মিটিং চলছে। কে কিভাবে টাকা দেবে, খরচ করবে, গপ গপ করে মানুষকে গিলাবে, কিভাবে গিলবে সে আয়োজন চলছে। আমি সেদিনের রাতেই চলে আসি আমার বাসায় এসে শুয়ে থাকি আর আব্বাকে চিন্তা করতে থাকি। ছালোয় রুমের ভেতর একটা ছায়া দেখছি তখন।
নিজের নাকি অন্যের ছায়া আমি জানি না, তবে এটা আমার ছায়া না, আমি আমার ছায়াকে চিনি। এটা অপরিচিত ছায়া। ছায়া দেখা মাত্র আমি ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে আমার ফজরের আজানের শব্দে। স্বপ্নে দেখি মসজিদে নামাজ পড়ছি, আমার আব্বা নামাজ পড়াচ্ছে। মসজিদে সে এলান করছে, আজ আমার ছেলে মসজিদে এসছে, সবাই ওর মনের জন্য দোয়া করবেন যাতে ওর মনটা ঠিক হয়ে যায়। এরপরে আর আমার মনে নাই। সেদিন আমি মসজিদে যাই, ফজরের নামাজ পড়ি জামাতে। মসজিদে কান্নাটা আমার থামছিল না। মসজিদ খালি ছিল। হঠাৎ করে মনে হলো কেউ আমার কাঁধে হাত রেখেছে। স্পর্শটা আমি ফিল করেছি। স্পর্শটা পরিষ্কার ছিল, জানি না কিসের ছিল, তবে কেউ ছিল না তখন। মসজিদ থেকে বের হয়েছিলাম মসজিদমুখী হবার জন্যই। জানি না কি হবে ভবিষ্যতে, আমি জান্নাত পাবো কিনা, তবে আল্লাহর কাছে জান্নাতে যেন যেতে পারি, সারাদিন এই দোয়াই করি। আমার ছেলেও হাফিজ, দোয়া করি আমার ছেলে যেন আমার লাশকে কাঁধে নেওয়ার সময় জোরে জোরেই কালেমা শাহাদাত পড়ে। আশা করি আপনি ভালো আছেন। আমি পুরান ঢাকা থেকে তাকিয়া চৌধুরী বলছি। আজকে আমি লালবাগ কেল্লার একটা ভৌতিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। ঘটনাটি আমার পরিচিত একজন আন্টির সাথে ঘটেছে। তার বাসা লালবাগ কেল্লার একদমই কাছাকাছি। ভাইয়া, আমার বাসা লালবাগ কেল্লার কাছে, বাট ওই আন্টির বাসা কেল্লার এতটাই কাছে যে তার বেডরুম এবং কিচেনের জানালা দিয়ে সম্পূর্ণ লালবাগ কেল্লা একেবারে স্পষ্টভাবে দেখা যায়। মনে হয় হাত দিয়ে ধরা যাবে, এতটাই কাছে। আমি মূল ঘটনায় যাচ্ছি। এটা 2012 অথবা 2013 সালের ঘটনা। একদিন শেষ রাতের দিকে, মানে ফজরের আজানের কিছুক্ষণ আগে, ওই আন্টির মা ঘুম থেকে উঠে যায়। তার খাট ছিল জানালার সাথে, আর সেই জানালা দিয়ে লালবাগ কেল্লা স্পষ্টভাবে দেখা যায়। গরমের সময় ছিল, তাই তিনি জানালা খোলা রেখেছিলেন। হঠাৎ সেই আন্টির মায়ের চোখ যায় কেল্লায় অবস্থান করা একটা গাছের উপর। গাছটার নাম জানি না শাফিন ভাইয়া, বাট গাছটার অনেক পাতা এবং ডাল দিয়ে ছাপটানো। দিনের বেলায় কেল্লায় ঘুরতে যাওয়া মানুষজন ওই গাছের নিচে এসে বসে। আমিও অনেকবার ওই গাছের নিচে গিয়ে বসেছি। যাই হোক, তো যখন সেই আন্টির মা সেই গাছের দিকে তাকালেন, তিনি দেখলেন গাছের উপর থেকে একটা অবয়ব, যার কিনা মাথা নেই, উল্টো হয়ে গাছের উপর থেকে নিচের দিকে নামছে। সে গলা কাটা কালো কুৎসিত অবয়ব গাছ থেকে নেমে পূর্ব দিকে পুকুরের কাছে গিয়ে উধাও হয়ে গেল। চাঁদের আলোয় তিনি সম্পূর্ণ ঘটনাটি ক্লিয়ারলি দেখতে পেলেন। অতঃপর তিনি তাড়াতাড়ি জানালা বন্ধ করে সূরা পড়ে ঘুমিয়ে পড়লেন। ওনাদের সাথে ঘটে যাওয়া আরেকটা ঘটনা আছে শাফিন ভাই, আমি ছোট করে ঘটনাটি শেয়ার করছি। আরেকদিন আন্টি রাত 11টায় কিচেনে ডিনার গরম করছিলেন। তখন তিনি কিচেনের জানালা দিয়ে দেখলেন কেল্লার ছোট পাহাড়টির উপরে একটা বিশাল বড় ও অনেক সুন্দর একটা শাপলা ফুল ফুটে রয়েছে। আন্টি অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছেন যে এত বড় কি কোনো ফুল হয়, এত সুন্দর শাপলা ফুল হয়। তিনি কিছুতেই চোখ সরাতে পারছিলেন না। ফুলটি দেখতে দেখতে তিনি একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন। তার মনে হচ্ছিল ফুলটির কাছে যেতে ফুলটিকে ধরতে ইচ্ছে হচ্ছিল তার। এদিকে তার চুলায় খাবার পুড়ে গন্ধ বের হচ্ছে, কিন্তু তার কোনো বোধ কাজ করছে না। তরকারির পোড়া গন্ধ পেয়ে তার মা তাকে ডাকে। ঠিক তখনই তার ঘোর ভেঙে যায়। তিনি তাড়াতাড়ি চুলা বন্ধ করে আবার সেই জায়গাটিতে তাকাতেই দেখতে পান সেখানে কিছু নেই। এই ছিল আমার ঘটনা শাফিন ভাই। আমার আরো কিছু ঘটনা আছে। আমার বেবি অনেক ছোট, তাই ওকে নিয়ে অনেক বিজি থাকতে হয়। আবার কখনো সময় বের করে আরো কিছু ঘটনা পাঠাবো ইনশাল্লাহ। আর আমার বেবির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন তাকিয়া চৌধুরী। তার ছোট্ট সোনামণির সুন্দর ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আমার পক্ষ থেকে এবং 96.4 স্পাইস এফএম পরিবারের পক্ষ থেকে।
ভূত নাইট, ভূত নাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সোহেল রাজবাড়ী রামকৃষ্ণপুর থেকে লিখছি। কয়েক বছর আগের কথা। সেদিন প্রবল ঠান্ডা হাওয়ায় গায়ে জ্যাকেট পরে বিকেলে বই কিনতে আন্দরকিল্লায় গিয়েছিলাম। শীতের মধ্যে টুকটাক করে অল্প অল্প বৃষ্টিও হচ্ছিল। সেই বৃষ্টিতে ঠান্ডা আরো বেশি পড়ে গেল। কিছুটা হাড় কাঁপা নিয়েই বই কেনা শেষ করলাম। আন্দরকিল্লার এদিকে যে এমসেন হলে আমার এক পুরনো বন্ধু থাকে। ভাবলাম ওর সাথে দেখা করেই যাই। ও আবার ঘর থেকে বের হতে চাচ্ছিল না, কারণ তখন প্রবল অনেক শীত। আমার কথায় হার মেনে আমি ওকে ঘর থেকে বের করে নিয়ে আসলাম। ঠান্ডা ভাব দূর করার জন্য চা খেয়ে কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা দিলাম। নানান রকম কথা বলছি মনটাকে ভালো করার জন্য। তবে চায়ের দোকানে আড্ডা ভালো না জমাই চলে গেলাম ডিসি হিলে। বেশ নিরিবিলি জায়গাটা। দেখছি কয়েকটা জুটি বেশ আড্ডায় দিচ্ছে। কেউ কেউ মোবাইল নিয়ে কথা বলছে। দেখে যা মনে হলো তার স্বাভাবিক কথা না, প্রেম করছে মুঠোফোনে। এসব দেখে মনটা বেশ অন্যরকম ফুরফুরাই হয়ে গেল। কি আজব পরিবেশ। শীত পড়ছে, তার প্রতি কোনো খেয়াল নেই। পাশে দেখি ফ্ল্যাক্স নিয়ে চাওয়ালা চা করছে। কিছু দূর দেখি বাদামওয়ালা চেরাকের আগুন নিয়ে বুট বাদাম বিক্রি করছে। ওকে বললাম চল বুট বাদাম খাই। ও আবার অনীহা প্রকাশ করলো। জোর করে বললাম চল খাই। বুট বাদাম কিনে সাথে আরো বেশি আড্ডা জমালাম। আড্ডা দিচ্ছি ঠিকই, কিন্তু আমার চোখ আমার সবখানে। কে কি করছে না করছে লক্ষ্য করছে। দেখে একটা দম্পতি তার মেয়েকে নিয়ে ডিসি হেলে মঞ্চের জায়গাটায় বসে তারা কথা বলছে। আবার একটা ছেলে একটা মেয়ের হাত ধরে হাঁটাহাঁটি করছে। হঠাৎ দেখি একটা মেয়ে গেট দিয়ে ঢুকে একলা কিছুক্ষণ ঘোরাঘুরি করছে। ওর আশেপাশের সাথে কেউ নেই। আমাদের পাশে থাকা বসার জায়গাটায় কিছু দূরে বসে আছে মেয়েটার সাথে দেখে আসলেই কেউ নেই। কিন্তু রাত তো হয়ে এলো, শীত পড়ছে। একলা বসে থাকা মানেটা কি? গায়ে কোনো শীতের কাপড়ও নেই। সালোয়ার কামিজ পরা মেয়েটি। চেহারাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, আবছা আলোতে কিছুটা দেখছি। আচ্ছা যাক, নিজের মনকে নিজের কাজে মন দিলাম। আমার বন্ধু আমার সাথে বকবক করে কথা বলেই যাচ্ছে। আমি ওর কোনো কথা শুনছি না, শুধু দেখছি এদিক ওদিক। কেউ দেখছি মুক্ত বাতাসে উদাস মনে সিগারেট টানছে, আবার কেউ দেখছি চলেই যাচ্ছে নিজ নিজ গন্তব্যস্থলে। প্রায় খালি হয়ে এলো জায়গাটা, কিন্তু ওই মেয়েটা বসেই আছে। জায়গাটা নিরাপদ না ভেবে বের হয়ে এলাম, কারণ রাত তখন 9:30। আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করে ওকে এসে বিদায় দিয়ে আবার আন্দরকিল্লায় আসলাম। আমার বাসা কাপ্তাই রাস্তার মাথা পরের কাজিরহাট ভেতরের গলিতে। 1 নং কালুরঘাট বাস ধরতে হবে, কিন্তু এত দূরে বাস পাওয়া মুশকিল। আন্দরকিল্লা জায়গাটাও দেখি একদম থমথমে। মনে একটা সংশয় হলো, অন্যদিন তো এভাবে থাকে না, কিন্তু আজ কেন? এসব কথা চিন্তা করতে করতে চিন্তা বাদ দিয়ে বাস আসার প্রতি মনোযোগ দিলাম। কোনো বাস যাচ্ছে না। যাচ্ছে বহদ্দার হাট পর্যন্ত। ভেঙে যাওয়াটা অনেক কষ্টকর, তাই আরো কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পর দেখি একটা নতুন বাস কালুরঘাট বলে চিৎকার করছে। আবার মনে সংশয় হলো, এত বড় বাস এত রাতে এত সহজে যায় না। বাসটা বেশ নতুন। বাসে উঠে পেছনের সিটে বসতেই দেখি ওই সেই মেয়েটি যাকে আমি একলা ঘোরাঘুরি করতে দেখেছি ডিসি হিলে। কিন্তু ওই মেয়েটি এই বাসে আসলো কি করে? এই বাস তো নিউ মার্কেট থেকে আসছে। তাহলে আমার মনে আবার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্নেরা আমার কাছে আসছে আর যাচ্ছে। আজব চিন্তারা আমার পাশে এসে বসে আসে, কিন্তু না ভেবে উপায় কি? চিন্তার তো বিষয়। যাই হোক, আমি আমার সামনের দিকে ফিরে তাকালাম। বাস ছেড়ে দিয়েছে। আমি বাসের জানালার দিকে তাকিয়ে রইলাম। বাস ড্রাইভার পেছনের দিকে লাইট জ্বালিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি। বাহ, বেশ সুন্দর মেয়েটা।
তখন অন্ধকারে ভালোভাবে দেখা যায়নি। বয়স কত হবে, আনুমানিক 20-21 হয়তো। ওর দিকে না চেয়েও পারছি না, বেশ অপরূপ দেখতে। কিন্তু এভাবে তাকিয়ে থাকলে নিশ্চয়ই অন্য কিছু মনে করে সন্দেহ করবে। কেমন জানি দেখতে মেয়েটি। একবার তাকিয়ে থাকলে দেখতে অনেক সুন্দর লাগে, আরেকবার তাকিয়ে থাকলে মনে হয় অদ্ভুত ধরনের বিকৃত একটা চেহারা। ঠিক তাকাতে যেন ভয় হয়। হঠাৎ খেয়াল করে দেখি ওর চোখ মুখ জল জল করছে। হাতগুলো দেখতেই বা কিরকম, পুরো অদ্ভুত ধরনের। বাস পূর্ণ গতিতে চলছে। আমার তো ঠান্ডায় যায় যায় অবস্থা, গায়ে জ্যাকেট পরেও নিস্তার পাচ্ছি না। কিন্তু মেয়েটি এই ঠান্ডা সহ্য করছে কিভাবে? মেয়েটির কপালে তাকালে মনে হয় ঘামের বৃষ্টি ঝরছে। এভাবে করতে করতে সব যাত্রী কোন সময় নেমে কমে গেছে তা টের পাইনি। এত বড় বাসের মধ্যে আমরা 4 জন, বাস ড্রাইভার আর কন্ডাক্টর, এদিকে আমি আর সেই মেয়েটি। বাইরে তাকিয়ে দেখতেই দেখি কাপ্তাই রাস্তার মাথা চলে এসছি। বাস আর কালুরঘাট যাবে না, কারণ কালুরঘাট যাওয়ার মতো যাত্রী নেই। বাস থেকে নামতেই দেখি রাস্তার চারিদিকে সব শূন্য, কেউ কোথাও নেই। কন্ডাক্টরকে টাকা দিয়ে আমি মেয়েটার আগে হাঁটা দিলাম। প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে ঘড়িতে দেখলাম রাত 11:58 বাজে। এত রাত হয়ে গেছে নিজেও বিশ্বাস করতে পারছি না। সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটা কোন সময়ে আমার আগে ক্রস করে হাঁটা শুরু করে আমার আগে আছে, ভাবতেই পারছি না। এত তাড়াতাড়ি আমাকে ক্রস করলো কিভাবে? আমি তো মেয়েটির আগেই ছিলাম। অবাক চোখে পেছন দিকে ফিরে তাকাতেই দেখি পিছনের সেই বাসটিও নেই। এত অল্প সময়ের মধ্যে চলে গেল কিভাবে? অন্তত বাসটার ইঞ্জিনের শব্দ তো শোনা যেত, অথচ শুনতেই পেলাম না কিছু। আমি আবার সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটির হাঁটা চলা অন্যরকম, ঠিক স্বাভাবিক মেয়েদের মতো না। আমি মেয়েটির থেকে 20 হাত দূরে ভালো করে খেয়াল করতেই দেখি মেয়েটি থেকে কি যেন আস্তে আস্তে গলে গলে যাচ্ছে। আমি তো ভীষণ ভয়ে ভয়ে আছি, কারণ রাস্তার আশেপাশে কোনো জনমানব নেই। নিস্তব্ধ জায়গাটায় শুধু আমি আর মেয়েটি হাঁটছি। হাঁটতে হাঁটতে দেখি মেয়েটা কেমন জানি রূপ পরিবর্তন করছে। আমি ভূত পেত নিয়ে এসব বিশ্বাস করি না, কিন্তু আমার চোখের সামনে কি এসব হচ্ছে, কি ঘটে যাচ্ছে, আমি নিজেই তা বিশ্বাস করতে পারছি না। আমার মাথা তখন ঝিমঝিম করছে। শীতের মধ্যেও আমার শরীরে ঘাম ঝরছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, কারণ আর এক হাতে বইয়ের বোঝা। হঠাৎ চোখের পলকে দেখি মেয়েটি নেই, উধাও হয়ে গেল মেয়েটি। আমি আর হাঁটতে না পেরে চোখ মুখে অন্ধকার দেখছি। রাস্তায় পড়ে যাওয়ার মতো অবস্থা। আলোকিত রাস্তায় স্ট্রিট লাইটও আমাকে আলোকিত করতে পারছে না। সবকিছু যেন স্থির হয়ে আসছে, মনের দম ফুরিয়ে যাবার উপক্রম। আকাশের দিকে তাকাতে দেখি আকাশে একটা তারাও নেই, সব শূন্য। আমি নিশ্চুপভাবে ভয়ে ভয়ে আমার বাসার দিকে এগোতে থাকলাম। বাসায় পৌঁছাতে শুকনা জায়গায় একটা পিচ্ছিল আচারও খেলাম। তবে ভাগ্য ভালো আমি পড়ে যাই। বাসায় গিয়ে অন্য কিছু না ভেবে সোজা ঠান্ডা পানি খেতে লাগলাম। ভাবতে লাগলাম আজকে কি হলো আমার সাথে, যা আমার জীবনে ঘটেনি। কিন্তু আমার মনে একটা প্রশ্ন রয়ে গেল, এখনো সেই প্রশ্নটা আছে, ওই মেয়েটা কোথায় গেল? সালাম আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এই এপিসোডটির মাধ্যমে আমি আপনাদেরকে বেশ কয়েকটি ভয়ানক ঘটনা কিন্তু শোনানোর চেষ্টা করেছি। এই ঘটনাগুলোর মধ্য থেকে আপনাদের কোন ঘটনাটি ভালো লেগেছে, কার ঘটনাটি ভালো লেগেছে, আজকের এপিসোডের ঘটনাগুলো কিন্তু আপনাদেরকে শুনিয়েছেন আর যে রাসেল ভাই, আর যে আফনান ভাই, ডক্টর আলিফ ভাই, বাবু ভাই, আর যে শাফিন ভাই এবং আমি শাকিল আহমেদ। বেশ কয়েকটি ভয়ানক ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। প্রিয় লিসেনার্স, আজকের আমাদের এপিসোডের প্রথম যে ঘটনাটা ছিল সেটাই হচ্ছে গ্রামের একটি মাছ ধরা রিলেটেড ঘটনা। তো আপনারা কিন্তু অনেকেই অনেকদিন থেকে শুনতে চেয়েছিলেন যেন একটা মাছ ধরার ঘটনা দেওয়া হয়। তো আমরা কিন্তু আজকের প্রথম ঘটনাটি সেটি দেওয়ার চেষ্টা করেছি এবং আমিও একটি মাছ ধরার ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করেছেন যে বাবু ভাই, যে শাফিন ভাই, ডক্টর আলিফ ভাই বেশ কয়েকটি ঘটনা কিন্তু শেয়ার করেছে। এই ঘটনাগুলোর মধ্যে অনেক ধরনের ঘটনা ছিল, সব থেকে কমন যে ঘটনা সেটা হচ্ছে গ্রামের ঘটনাই কিন্তু আজকে শোনানো হয়েছে।
এই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং নতুন এপিসোড দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আপনি খুব সহজেই এরকম বাছাই করা সেরা ভয়ানক ঘটনাগুলো পাবেন এবং সাথে আপনারা সব থেকে বাছাই করা সেরা ভয়ানক ঘটনা যেগুলো আপনারা শুনতে চান, অনেক কষ্ট করে আমরা কিন্তু সেগুলো বাছাই কাছাই করে শুধুমাত্র আপনাদের জন্য রেডি করে থাকি, যেন আপনারা খুব সহজেই মুক্ত এফএম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সব থেকে বাছাই করা ঘটনাগুলো শুনতে পারেন। তো প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এপিসোডটি এখানেই শেষ করব, কিন্তু ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের এই ছোট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। যারা যারা এইরকম ভিডিওগুলো পছন্দ করে তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটির একটি লাইক করবেন, কমেন্ট করবেন। তো প্রিয় লিসেনার্স, শেষ করব এখনই। আবার দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন আরো অনেকগুলো ঘটনা নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাকিল আহমেদ। আল্লাহ হাফেজ।